ম্যাডাম, আপনি কিন্তু জোর করে আমাকে ইয়ে করতে পারেন না। কেন, আমার কি সেই অধিকার নেই নাকি? আর আমি এখন তোমার স্ত্রী, তাই এখন যাই করি সেটা আমার ইচ্ছে। দেখেন ম্যাডাম, এটা কিন্তু অন্যায়। কিসের অন্যায়? আমরা না স্বামী স্ত্রী? মানি না, এটা আমাকে ধোঁকা দেওয়া হয়েছে। কিসের ধোঁকা? আর আমি জানি তুমি মানবে না, তাই তোমাকে জোর করে আমার অধিকার নিতে হবে। মানে? মানে এটা দিয়ে তোমার ভালোবাসা পাওয়া সম্ভব? দেখেন, এটা না দেখালে হয় না। আর আপনি যা বললেন আমি তাই করব। ঠিক আছে, তাহলে আগে আমাকে কোলে নিয়ে একটু আদর করো। আচ্ছা। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তখনই সুমাইয়া বলে উঠল, এইভাবে কেউ বউকে আদর করে? আর এটা কি আদর? তাহলে কিভাবে আদর করে? মাথাটা নামাও, তাহলেই আমি দেখিয়ে দেব কিভাবে আদর করে। ঠিক আছে। তারপর সুমাইয়া আমাকে অবাক করে দিয়ে লিপ কিস করে বসে। আমি পুরো অবাক হয়ে গেলাম। দুপুরে ভার্সিটির ক্যান্টিনে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তখনই পিছন থেকে কেউ নাম ধরে ডাক দিল। ওই, তোমার নাম হুসেন না? পিছনে তাকিয়ে দেখি একজন পুলিশ আমাকে ডাকছে। তাই আমি কিছুটা অবাক হলাম। কিছু বলার আগে পুলিশটা আবার বলে উঠল, হুসাইন, তোমাকে ম্যাডাম ডাকতেছে, যাও গিয়ে ওনার সাথে দেখা করে এসো। কে ম্যাডাম? আমাকে ডাকবে কেন? আমি কি করেছি? আমি কি জানি, ম্যাডাম তোমাকে ডেকেছে তাই নিয়ে যেতে আসলাম। কোনো অন্যায় করিনি, তাহলে আমি যাব কেন? তুমি যাবে নাকি হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাব? হ্যান্ডকাপ ওর কথা শুনে আমার সব হাওয়া ফেরিয়ে গেল, তাই নিচু গলায় জিজ্ঞেস করলাম, আপনার ম্যাডাম কোথায়? ওই যে গাড়িতে বসে আছে, যাও গিয়ে দেখা করো, আমার কাজ আছে, আমি গেলাম। আমি আল্লাহকে ডাকতে ডাকতে হেঁটে হেঁটে গাড়ির কাছে গেলাম। গ্লাস ওঠানো, তাই গ্লাসে হালকা করে নক করলাম। নক করার পর গ্লাস খুলে দিল। আমি নিচের দিকে তাকিয়েছিলাম। আস্তে আস্তে মাথা তুলে আমি চমকে গেলাম। গাড়ির ভিতরে একটা পরী বসে আছে। দেখতে মাশাআল্লাহ, বয়সে আমার থেকেও ছোট হবে, তবে জান্নাতি হুর সে। মেয়েটাকে দেখা মাত্র আমি হ্যাং হয়ে গেলাম। আর পুলিশ ইউনিফর্মটাও মেয়েটাকে আরো বেশি সুন্দর লাগছে। আর সবচেয়ে বেশি সুন্দর লাগছিল ওর গালের কাছে ছোট্ট তিলটা। মুখের দিকে তাকিয়ে আমি এত সব ভাবছিলাম আর মেয়েটাকে দেখছিলাম। তখনই ম্যাডাম আমাকে ডাক দিল। হ্যালো মিস্টার। আমার ওনার ডাক দেওয়ার দিকে খেয়াল নেই, আমি একভাবে মেয়েটাকে দেখতে লাগলাম। এই যে মিস্টার, হ্যালো। ম্যাডামের হাত গায়ে লাগতেই আমার পুরো শরীর কারেন্ট হয়ে গেল। আমি কেঁপে উঠলাম। তারপর আমি টুক করে ওনার বেশটা থেকে নামটা দেখে নিলাম, সুমাইয়া। তারপর ওনার কাজের স্টারগুলো দেখে বুঝতে পারলাম মেয়েটা ভালো পদে আছে। আপনি ঠিক আছেন তো? জি। বলেন ম্যাডাম, আমাকে ডেকেছিলেন? কেন ম্যাডাম? গাড়িতে ওঠো, তারপর বলতেছি। আমি গাড়িতে উঠতে যাব কেন? আমি এখানে ঠিক আছে, আপনি বলেন কি বলবেন। যা বলছি তাই করো, না হলে গাড়ির পেছনে বেঁধে টানতে টানতে নিয়ে যাব। পুলিশের মুখে এমন কথা শুনলে কার ভয় লাগবে না? গাড়িতে টেনে নিয়ে যাওয়ার চেয়ে গাড়িতে বসে যাওয়াই ভালো। তাই আর কিছু না বলে গাড়িতে উঠে গেলাম। ম্যাডাম বলেন না, আমার কি দোষ? সময় হলে সব বলবো, এখন চুপচাপ বসে থাকো। আমি চুপ করে বসে রইলাম। ও, আপনার তো পরিচয় দেওয়া হয়নি, চলেন এটাও দিয়ে নিই যেতে যেতে। আমার নাম তো জানেনি, আনোয়ার হুসাইন। সবাই হুসাইন বলে ডাকে। বাড়ির ছোট সাহেব আমি। এবার অনার্স লাস্ট ইয়ারের ছেলে আমি। সবাই বলে আমি নাকি হালকা সহজ সরল, কিন্তু আমার জানি কেন মনে হয় না। দেখতে আমিও খারাপ না, শুধু একটু সরল আর কি। পরিবারের লোক থাকে আমরা 6 জন। আমি, আব্বু, আম্মু, বড় ভাই, ভাবি আর আপু। হ্যাপি ফ্যামিলি। আসলে আমার ছোট হলো আমার বোন, কিন্তু বাড়ির ছোট সাহেব হওয়ার জন্য আমি ছোট বোনকে সবসময় আপু বলে ডাকি। আর সেও আমাকে নাম ধরে ডাকে। এক কথা আমি ওর ছোট। আপুর বিয়ে হয়েছে অনেকদিন হলো। দুলাভাই ব্যবসা করে দেশের বাইরে বেশি থাকে, আর আপু একলা থাকতে হয়, কারণ দুলাভাইয়ের আব্বু আম্মু কেউ নেই। তাই আপু ওই বাসাতে একলা থাকতে হয় বলে আমাদের এখানে চলে আসে। ভাইয়া তো আগেই বিয়ে করে ফেলেছে। এখন বাসার সবাই পাগল হয়ে গেছে ছোট সাহেবকে বিয়ে করাবে, যেটাতে আমার মত 1%ও নেই। এটা গল্পের পরিচয়, আর বাস্তবে আমার নাম আনোয়ার হোসেন। আমরা পরিবারের 4 জন সদস্য, আব্বু আম্মু, বড় ভাই বোন আর আমি। বাসা মেহেরপুর জেলায়। পুলিশের স্টেশনে এসে গাড়ি থামালো। তারপর দুজনে গাড়ি থেকে নামলাম। আসো আমার সাথে। আমি ওনার পিছনে পিছনে ওনার কেবিনে গেলাম। ম্যাডাম, এবার তো বলেন আমাকে নিয়ে আসলেন কেন? প্রেম করতে নিয়ে আসছি। কি? বেশি কথা না বলে এদিকে আসো। কেন? এই, আপনাকে কি প্রশ্ন করতে বলছি? যা বলছি তা করেন। কি আর করার, আইনের লোক তো, তাই এগিয়ে গেলাম ওনার কাছে। এই তো, গুড বয়। এবার মুখটা এদিকে এগিয়ে নিয়ে আসো। কেন?
আরেকবার প্রশ্ন করলে লকআপে ঢুকিয়ে দেব বলে দিলাম। তাই আর কোনো কথা না বলে চুপ করে মুখটা ওনার কাছে নিয়ে গেলাম। এবার হা করে জোরে শ্বাস ফেলো। সুমাইয়ার কথা মতো শ্বাস ফেললাম। সুমাইয়া কিছুক্ষণ কি যেন ভেবে বলল, সবই ঠিক আছে। আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে দিয়ে কি করাচ্ছে আর কেনই বা করাচ্ছে। আচ্ছা, আপনি বাসায় যান না কেন? সেটা আমার ব্যাপার, আপনাকে বলতে যাব কেন? আর আপনি এটা বলেন যে আমাকে কেন এখানে নিয়ে এসেছেন। হালকা রাগ দেখিয়ে বললাম। এটা বলার পর সুমাইয়া রুম থেকে সিসি ক্যামেরায় তাকালো, তারপর আমাকে ইশারা করলো সেদিকে তাকানোর জন্য। তাকে দেখি আম্মু আর আপু গেট দিয়ে ভিতরে আসছে। এতক্ষণে সব ক্লিয়ার হলো আমার কাছে। আম্মু কি আমার নামে কমপ্লেন করেছে? আপনি নাকি বাসা থেকে পালিয়েছেন, তারপর থেকে আপনার মোবাইলও নাকি বন্ধ। কাহিনী কি? এমনি। তখনই আম্মু আর আপু কেবিনে ঢুকলো আর আমার দিকে চোখ দিয়ে ঘোরাতে লাগলো। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আম্মু সুমাইয়াকে কি যেন ইশারা করলো, তারপর সুমাইয়া আমাকে বলল, আপনি একটু বাইরে যান তো। ঠিক আছে, তবে ম্যাডাম আপনার সাথে আমার একটা পার্সোনাল কথা আছে। কি কথা? কানটা একটু এদিকে নিয়ে আসেন। বলেন। আমার আপু আর আম্মু একটাও কথা শুনবে না। ওনারা একটু পাগল, তাই যা বলবে তা শুনবেন আর ভুলে যাবেন। ওইসব আপনি গেলেন বাহিরে? ওই ছাচ্চর তোরে ভিতরে ডাকতেছে, আয়। যাচ্ছি, তবে যা বললাম তা যেন মনে থাকে। আধ ঘন্টা পরে আবার ভিতর থেকে আপু আসলো। আমি ভিতরে গেলাম। আম্মু আর আপুর মুখে হাসির রেখা ফুটে আছে, তার মানে আমার কপালে খারাপ আছে। তখনই সুমাইয়া বলে উঠলো, আপনি বাসা থেকে পালিয়েছেন কেন? পালানি তো। আর আমি বাসা থেকে পালাতে যাব কেন? সত্যি কথা বলেন, না হলে লকআপে ঢুকিয়ে দেব। আসলে এই যে আমার বাসায় দুজন হিটলার থাকে, মানে এরা দুজন। আপুকে দেখিয়ে বললাম, এরা আমাকে বিয়ে করার জন্য পেশা দিচ্ছে, তাই আমি ওই বাসায় যাই না আর কি। বিয়ে করে ফেলেন, সমস্যা কোথায়? ও ম্যাডাম হ্যালো, আমি এখন স্টুডেন্ট। তো কি হয়েছে? লেখাপড়ার সাথে বিয়ের কি সম্পর্ক? মানে আমি আমার ভবিষ্যৎ তৈরি করে নিয়ে বিয়ে করব না। ও, তা আপনার ফ্রেন্ডেরও কি সবাই এখনো আনমেরিড? না, আমি আর একজন বাদে সবাই ম্যারিড। ওরাও কি লেখাপড়া করে নাকি সবাই বিজনেস করে? সবাই স্টাডি করে। আর আপনি এত কিছু জিজ্ঞেস করছেন কেন? আপনার ফ্রেন্ডসরা যদি পড়ালেখা করে বিয়ে করতে পারে, তাহলে আপনি পারবেন না কেন? এবার নিজের কথাই নিজের প্যাচে পড়ে গেলেন। এখন কি বলবো ভেবে পাচ্ছি না। ওরা সবাই লাভ ম্যারেজ করেছে, আর আমি কি ওদের মতো নাকি? ও ভালো। তা আপনিও কি কাউকে পছন্দ করেন নাকি? না, আমি প্রেম টেম বিশ্বাস করি না। ও, তাহলে তো ভালোই। আন্টি, আমি কি কমপ্লেন তুলে নেব নাকি ওনাকে জেলে ঢুকিয়ে দেব, কোনটা? এটা ও জানে কি করবে। মানে তুই যদি বিয়ে করতে রাজি হোস তাহলে কমপ্লেন তুলে নিব, না হলে আমরা দুজন চলে যাব আর তোকে ওইখানে ঢুকিয়ে রাখবো। তো এখন তুই ডিসিশন নে যে কি করবি। আম্মু এটা কিন্তু ঠিক না, তোমরা কিন্তু আমাকে জোর করেছো। আমরা কি চলে যাব? শালা চিভা ফেলে আমাকে টর্চার করছে। সমস্যা নাই, আমারও সময় আসবে, তখন আমিও দেখে নেব। এসব ভাবছিলাম, তখনই আম্মু আবার বলে উঠলো, কি রে, আমরা কি চলে যাব? রাজি, তবে আমাকে 1 মাস সময় দিতে হবে, তারপর আমি বিয়ে নিয়ে কথা বলবো। কি বলেন আন্টি? ওর পরে আবার মনে থাকবে তো? নিজের ছেলেকে বিশ্বাস করে না এমন মা আমি জীবনেও দেখিনি। আমি শয়তানকে বিশ্বাস করতে যাই না। কেন? এমন কথা বলছো তুমি, আমার সৎ মা। আর সৎ মা তো এভাবে ছেলের সাথে আচরণ করে না, তুমি যেভাবে করছো। ম্যাডাম, ওরে লকআপেই রাখেন কয়েকদিন, তাহলেই ওর মাথাটা ঠিক হয়ে যাবে। এই সবাই চুপ করেন। আর হোসেন, 1 মাস সময় দিলাম, এরপর বিয়ে করে ফেলবে। না হলে ওই যে ওই রুমটা দেখছো? তাকিয়ে দেখি রুমের দরজার উপরে লেখা টর্চার রুম। এটা দেখে গলাটা শুকিয়ে গেল। এমনিতে ছোটবেলা থেকে পুলিশকে অনেক ভয় পাই, তার উপরে আবার এসব ভয় দেখাচ্ছে, কেমনটা লাগে বলেন? তাই বাধ্য হয়ে বললাম, আচ্ছা। আমার মনে হয় না ও কথা রাখবে। চিন্তা করো না, আমি 1 মাস পরে খবর নিব। আর এর মাঝে যদি উল্টাপাল্টা করো তাহলে একটা কল করবেন, তাহলে দেখবেন 10 মিনিটের মধ্যে আমি চলে আসব। ওকে, তাহলে তোর আর সমস্যা নেই। তাহলে এখন আসি। আমি সুমাইয়াকে শেষবারের মতো একবার দেখে নিলাম আর বিদায় নিলাম। ম্যাডাম আসি। চলে আসতে লাগলাম, তখন কি মনে করে যেন আবার পিছনে ঘুরে উঠলাম। বলে উঠলাম, ম্যাডাম আপনি পুলিশ না হলে আমার জন্য অনেক ভালো হতো। কেন? না এমনি,
আম্মু আর আপুকে নিয়ে বাসায় চলে আসলাম। এসে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পরে ভাবি রুমের দরজা নক করলো। কি হলো, আমার ছোট সাহেব রাগ করছে নাকি? ওভাবে আসো। কি হলো, রাগ নাকি সবার উপরে? না, শুধু আপু আর আম্মুর উপর রাগ করেছি। দেখো না, ওরা আমাকে থানায় নিয়ে পুলিশের সামনে বিয়ে করাতে রাজি করলো। এটা ঠিক করলো? না, এটা তো কেউ একদমই ঠিক করেনি। চিন্তা করো না, আমি দেখতেছি। ভাবি, তুমি ছাড়া কেউ আমাকে একদমই বুঝে না। তুমি তো আমার কলিজা। পাম দিতে হবে না। এখন বলো, দুপুরে কিছু খেয়েছো? খেয়েছি। এখন কিছু খাবি? না, এখন ঘুমাবো। তুমি সোজা হয়ে বসো। আচ্ছা। আমি ভাবির কোলে শুয়ে গেলাম। আমি প্রায় ভাবির কোলে মাথা রেখে ঘুমাই, তাই এটা নতুন করে ভাবিকে বলতে হয় না। বাসায় আমি একমাত্র ভাবির কথাই শুনি, আর কারো কথা আমার কানে যায় না। ভাবির কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলাম, তখনই ভাইয়া বলে উঠলো, নীলা, তুমি এখানে কি করছো? যাও, রুমে যাও। ও ঘুমিয়ে যাক, তারপর আমি না হয় রুমে চলে যাব। ওই দামড়া, তোর শরম করে না আমার বউয়ের কোলে ঘুমাতে? শরমটা আমার একটু কমই। আর তুমি যাও তো এখান থেকে। ভাবি আর দেবরের প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে না? আমার বউয়ের কোলে আমি ছাড়া কেউ শুতে পারবে না, এক কথা শেষ। তাহলে আমি কার কোলে ঘুমাবো? কেন, বিয়ে করে বউ নিয়ে তারপর তার কোলে ঘুমাবি? তখন কেউ না করবে না। ভাবি, তুমি কিছু বলবে নাকি আমি আবার চলে যাব? ওই তুমি যাও তো, আমি আসতেছি। আর একটা কথাও বলবে না, ছোট সাহেব না হলে আবার পালাবে। লাই দিয়ে মাথায় তুলছো তুমি, তাই ও এমন হচ্ছে। আর ওকে তো এবার বিয়ে করিয়েই ছাড়বো। তুমি যাও তো। যাচ্ছি। আমি আবার শুয়ে গেলাম ভাবির কোলে। ভাবি আমার মাথায় হাত বুলিয়ে দিল, আমি ঘুমিয়ে গেলাম। দুদিন পর হাবিবা কল আসলো। কল রিসিভ করতে ঝাড়ি মারলো। ওই কুত্তা, তুই কই রে? বাসায় কেন? আজ আমার বার্থডে। সরি রে, ভুলে গিয়েছি। আর এত প্যারা থাকলে কোনো কিছু মনে থাকে নাকি? কেন, কি হয়েছে? অনেক বড় কাহিনী, সন্ধ্যায় এসে বলবো। আচ্ছা, তা ঠিক আছে, কিন্তু তুই শিওর আসবি তো, নাকি আবার সন্ধ্যায় ফোন দিয়ে বলবি সরি আসতে পারবো না রে? তুই ফোন রাখবি, নাইলে মোবাইলের ভিতর দিয়ে কিন্তু একটা মারবো তোকে। আচ্ছা, ভালো থাকিস। আর সন্ধ্যায় দেখা হচ্ছে। সি ইউ, বাই। সন্ধ্যায় রেডি হয়ে চলে গেলাম রিয়াদের বার্থডেতে। হাইবাকে উইশ করে চলে গেলাম সব বন্ধুদের কাছে। সবাই একসাথে হওয়ায় শুরু করে দিলাম আড্ডা। সবাই গল্প করছিলাম, তখন কেউ আমার কাঁধে হাত রাখলো। পিছনে ঘুরতে আমি চমকে গেলাম, কারণ কাঁধে আর কেউ নয়, সুমাইয়া হাত রেখেছে। তাই সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। তা হিরো, কি খবর আপনার? ম্যাডাম, আমি কিছু মনে করিনি। তা এখানে কেন? আর হাবিবা তোমার কি লাগে? হাবিবা, আমার কিছু লাগবে না, বিশ্বাস করেন। আমি আসি এখন। কিন্তু তার হলো না, সুমাইয়া আবারও ডাক দিল। ওই, আমি কি আপনাকে বলেছি? জি ম্যাডাম, বলেন, কি বলবেন? তা এখানে কি বাসা থেকে পালিয়ে এসেছো নাকি? না ম্যাডাম, আমি আর ওইরকম করবো না। ভালো। তা কেমন চলতেছে আপনার দিনকাল? ভালো। ম্যাডাম, একটা কথা বলবো? বলেন। জোরে পেয়েছে, আমি গিয়ে ফ্রেশ হয়ে আসবো। শিওর। বলা মাত্র সেখান থেকে গায়েব হয়ে গেলাম, কারণ এখানে থাকলে বিপদ। কিন্তু ও এখানে আসার কারণ কি হাবিবা বলতে পারবে, তাই হাবিবার কাছে গেলাম। হাবিবা, এখানে পুলিশ কেন রে? তোকে নিয়ে যেতে এসেছে। কি? আরে, ওর নাম সুমাইয়া, আমার কাজিন, পুলিশের চাকরি করে, পুলিশ অফিসার। বার্থডেতে ইনভাইট করেছি, সময় নেই, তাই ইউনিফর্ম নিয়েই চলে এসেছে। ও তাই বল? তা তোকে এত চিন্তিত লাগতেছে কেন? কিছু না, এমনি। আচ্ছা দাঁড়া, তোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ওই না। কেন, কি হয়েছে? কিছু না, তবে এখন পরিচয় করার কোনো দরকার নেই। ধুর, ও কোনো সময় চলে যায়, তার কোনো সিওরিটি নেই। দাঁড়া, আমি পরিচয়টা করে দিচ্ছি। সুমাইয়া, ওই সুমাইয়া। সুমাইয়া আমার দিকে ঘুরে তাকালো। সুমাইয়া, একটু এদিকে আয় তো। সুমাইয়া এদিকে আসছে, আর আমি হাত দিয়ে মুখটা ঢাকতে লাগলাম। সুমাইয়া আমাদের কাছে চলে আসলো। সুমাইয়া, নে, আমি তোকে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে পরিচয় দেই। শিওর। হুসাইন, ও হলো সুমাইয়া, আমার কাজিন। হাই। হ্যালো। আমার কাছে পৃথিবীর সব থেকে বড় স্যাসটা ছেলে। তাই নাকি? পরিবেশটা ঠান্ডা করার জন্য একটা মরা হাসি দিলাম, আর হাবিবাকে বললাম, প্লিজ হাবিবা, ইজ্জতের 12টা বাজাস না। হাবিবা অবাক হয়ে আমার দিকে তাকালো, কি জন্য একটা ভাবলো, তারপর বলে উঠলো, তুই কাল সকালে আমার সাথে দেখা করবি পার্কে, বুঝছস? আচ্ছা ঠিক আছে। আর শোন না হোসেন, এই এলাকায় যদি তোর কোনো সমস্যা হয় তাহলে তুই সুমাইয়াকে বলিস, ও সব ঠিক করে দিবে। আচ্ছা, শালা হাসবো না কাঁদবো এটাই বুঝতেছি না। যে শান্তিতে থাকা লাইফটার 12টা বাজাচ্ছে,
তার কাছে নাকি গিয়ে কমপ্লেন করতাম, তার উপর আবার ফ্রেন্ডের কাজিন। তেরি তো হোয়াট লাগেই হুসাইন, তোরা শান্তিতে থাকা হলোই না। কে রে, তুই কি বিড়বিড় করছিস? দেখো, ওনার মনে হয় অসুবিধা হচ্ছে এখানে থাকতে। কি রে, কোনো সমস্যা? আসলে একটা কাজ করে ফেলেছি, এখন যেতে পারলে ভালো হতো। হিল পরা জুতাগুলো মানিয়েছে না আমায়? বুঝে গেলাম এই কথাটা আরেকবার বললে মার ছাড়া কপাল আর কিছু জুটবে না, তাই চুপ থাকাটাই ভালো। থাক, যেতে হবে না। এই তো গুড বয়। হুম। আচ্ছা তোরা কথা বল, আমি এক্ষুনি আসছি। এখন আরো রেগে উঠছে হাবিবার উপর। বাঘের মুখে ফেলে দিয়েছে আমাকে। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আপনি যে ছেঁচড়া তা তো আগে জানতাম না। আরে হাবিবা সবসময় এভাবেই আমার সম্মান দেয়। ও তাই নাকি? তুমি কি হাবিবাকে ভালোবাসো? কি? তুমি কি হাবিবাকে ভালোবাসো? ওই হাবিবা আমার বেস্ট ফ্রেন্ড, আর ওই যে রেড কোট পরা ছেলেটা ওর বয়ফ্রেন্ড, বুঝলেন? আর আপনি কি সবাইকে সন্দেহ করেন নাকি? পুলিশের কাজে সন্দেহ করা। তা ঠিক, তবে বলে রাখি আপনাকে, সব সম্পর্কে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয় না, কিছু সম্পর্ক বেস্ট ফ্রেন্ডও থাকে, বুঝছেন? আমি যদি এখন সবার সামনে সময়কে জড়িয়ে ধরি না, ওর বয়ফ্রেন্ডও কিছুই মনে করবে না। ও যে হাসতেছে না এটাও থামবে না, তো সবাইকে সন্দেহ করবেন না। ঠিক আছে, তাই একটু আগে তো বলেছিলেন হাবিবাকে আপনি চেনেনই না, আর এখন জড়িয়ে ধরলেও রাগ করবে না, এমন ভালো বন্ধুত্ব হয়ে গেল। বাহ, কি সুন্দর। শালার জায়গা মতো চিবাই ফেলাইছে। এত সব মনে থাকে কিভাবে মেয়েটার? যাক, কিছু একটা বলে কথাটা কাটিয়ে দেই। আসলে তখন মজা করেছিলাম। ও, আপনি মজাও করতে পারেন? কিছু না বলে একটা শুকনো হাসি দিলাম মাত্র। তা ড্রিঙ্কস করেন? মাঝে মাঝে। তাহলে চলেন কয়েক গ্লাস মেরে আসি। আপনি পুলিশ হয়েও ড্রিঙ্ক করেন? অভ্যাস না, তবে খুশির সময় মিস করি না। ও, তো চলেন এখন গিয়ে একটু মজা নিয়ে নেই। ম্যাডাম আপনি যান, আমি কেক কাটার পর মজা নিতে পারবো। ওকে, তাহলে আমিও তখনই যাব। তারপর হাবিবা কেক কাটার জন্য দাঁড়ালো। আমি আর সুমাইয়া মানে পুলিশ ম্যাডাম বাম পাশে আর ওর বয়ফ্রেন্ড ডান পাশে দাঁড়িয়ে। তখনই ওর বাবা হঠাৎ ওর বিয়ের অ্যানাউন্সমেন্ট করে দেয় ওর বয়ফ্রেন্ডের সাথে। সবাই অবাক হয়ে গেল। হাবিবাও জানতো না এই ব্যাপারে, তাই ও খুশিতে লাফে উঠলো। এসব দেখে আপনার বিয়ে করতে মন চায় না? আমার বয়স হয় নাই, এইসব ফিলিংস ভিতরে কাজ করে না। তাই বয়স এই 1 মাসের ভেতরে হবে, আর তা না হলে 14 শিকের ভেতরে উল্টিয়ে চারদিক থেকে লাঠি দিয়ে পিটিয়ে বয়স বাড়াবো। দেখেন, এর ভয় দেখানো বন্ধ করুন। ভয়টা 1 মাস পরে সত্যি না হয়ে যায়। আমি হাতেও দিব না, তাই আগে বিয়ে করে বাচ্চা বানিয়ে ফেলবো। ওরে আল্লাহ, তুমি আমার বাঁচাও, না হলে আমি এসব প্যারায় মরে যাব। ড্রিঙ্কস করবেন? চলেন। ড্রিঙ্কস করার পর সময় কিছুটা বেশি নেশা হয়ে যায়। ও ঠিকভাবে হাঁটতে পারছে না, কি করব কিছুই বুঝতে পারছি না। উপায় না পেয়ে শেষে হাবিবাকে ডাক দিলাম। ওর খুশি আজকে দেখে কে। কি রে, ডাকলি কেন? প্রেম করবো তাই ডাকছি। কি হইছে বল? তোর কাজিনটা ড্রিঙ্কস করে কি অবস্থা, এখন তুই সামলা তোর কাজিনকে। আরে ও তো ড্রিঙ্কস করে না, তাহলে আজকে করতে গেল কেন? আমি কি জানি। পাশে এত সুন্দর ছেলে থাকলে বিষ খেয়ে নেওয়াটাও কোনো বড় ব্যাপার না। হাতটা চুলকাচ্ছে আমার, কয়েকদিন ধরে মায় না কাউকে। বুঝছি। শোন না, তুই একটু সুমাইয়াকে বাসায় নামিয়ে দিয়ে যা না প্লিজ। আরে আমি ওর বাসা চিনি না। শোন, ওর বাসা হলো ... নামিয়ে দিয়ে চলে যাবে, ব্যাস। তোর কারণে সবসময় সমস্যায় পড়ি আমি। কিস লাগবো? থু, আগে রাত বাস করা শিখ। তাহলে যা, ওকে বাসায় পৌঁছে দে, তারপর আবার আসিস। আর আসবো না পেতনি তোর এখানে। সুমাইয়া রে, বইলা পেতে নিয়ে আসবো। স্যাসরা, যা এখন। আমি সুমাইয়ের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলাম, চেহারা তো কোনো হিরোইনের চেয়ে কম নয়, কিন্তু আচরণ পুরাই ভিলেনদের মতো। ওর কারণে আমাকে এত ঝামেলায় পড়তে হচ্ছে। ওই যে ম্যাডাম চলে আসেন, বাসায় ছেড়ে দিয়ে আসি আপনাকে। না, আমি যাব না, আপনিই যান। চলেন, পার্টি শেষ। চলেন বাসায় চলে যাই। আর আমিও বাসায় যাব, আপনার লিফট লাগবে। তাই উঠিয়ে ধরে গাড়ি পর্যন্ত নিয়ে আসলাম। তারপর সুমাইয়ের বলা জায়গায় রওনা দিলাম। গাড়ি চালাচ্ছিলাম আর ওর মুখটা দেখছিলাম। গ্লাসটা ছেদ করে আসা চাঁদের আলোটা ওর মুখে পড়ছে, আর ওর মুখটা আরো বেশি মায়াবী লাগছে। কি এমন হয় আমার সাথে একটু হেসে কথা বললে? না, যখনই দেখবে তখনই ভয় দেখাবে। ওরির মতো সুন্দর একটা মেয়ের আচরণ এমন হলে চলে বলেন তো?
শালা ক্রাশ খেয়ে রেখেছি আপনার উপর, কিন্তু আপনাকে দেখলেই এমন ভয় লাগে আমার। একটু হাসি দিলে কত সুন্দর লাগতো। না থাক, হাসি দেওয়ার কোনো দরকার নেই, কারণ ওনার ওসি দেখে আবার পাগল হয়ে না যায়। এসব ভাবতে ভাবতে চলে আসলাম হাবিবা বলার ঠিকানায়। তারপর ওনাকে গাড়ি থেকে নামিয়ে বাসার দরজায় এসে থামলাম। দরজায় তো তালা লাগানো, ভিতরে কেউ নেই নাকি। 2-3 বার কলিং বেল চাপার পরেও কেউ সারা শব্দ নেই। তাই আবার হাবিবাকে ফোন করলাম। হ্যালো, বল। ওই রুমে তো তালা লাগানো আর বাসায় কেউ নেই। আরে ওর আব্বু আম্মু দেশের বাইরে থাকে, আর ও বাসায় একলা থাকে, আর চাবি ওর বুক পকেটে আছে। দেখ। কি? ও মাদার তেরেসা, এত ভাব না নিয়া তাড়াতাড়ি ওরে রুমে রেখে বেরিয়ে আয়, না হলে এত সুন্দরী মেয়ে একা রুমে পেয়ে তোর আবার নিয়ত খারাপ হতে পারে। আর ওইখানে হাত দিব কিভাবে? ভাব না নিয়া তাড়াতাড়ি আয়। এখন কি করবো বুঝতেছি না, তাই সুমাইয়াকে বললাম সুমাইয়ার রুমের চাবি কোথায়। সুমাইয়া নেশায় কিছুই বুঝছে না, তাও হাত দিয়ে চাবিটা বের করে দিল। একটা শ্বাস দিলাম বড় করে, তারপর রুমে গিয়ে সুমাইয়াকে বিছানায় শুয়ে দিলাম। তারপর যখন আসতে যাব তখনই সুমাইয়া পিছন থেকে বলল, ওই আপনি কোথায় যাচ্ছেন? বাসায় যাব। আজকে রাতটা এখানেই থাকেন, সকালে চলে যায়েন। কি, আপনার সাথে আমি থাকবো? পাগল হয়েছেন নাকি আপনি? যা বলছি তাই করেন, না হলে অনেক খারাপ হবে বলে দিলাম। হলে হবে, তাও আমি থাকতে পারবো না। আপনি থাকেন, আমি গেলাম বলে তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে গেলাম। তারপর বাহিরে দাঁড়িয়ে একটা সিগারেট খেয়ে তারপর বাসায় চলে আসলাম। কয়েকটা দিন কেটে গেল, সুমার সাথে আর দেখা হয়নি। শুধু রয়ে গেল আম্মু, আপু আর ভাইয়ার বিয়ে করার জন্য পেয়ারা দেওয়াটা। একদিন রাতে বন্ধুদের সাথে হসপিটালের সামনে বসে বসে সিগারেট খাচ্ছিলাম, তখনই হঠাৎ করে একটা গাড়ি এসে থামলো। হঠাৎ করে এভাবে থামাতে কিছুটা অবাক হয়ে গেলাম, তাও ঠায় দাঁড়িয়েছিলাম কে এভাবে ব্রেক করেছে তা দেখার জন্য। গাড়ির গ্লাসটা নামানোর সাথে সাথে আমার সব বন্ধুগুলো পালিয়ে গেল। আমি সামনে তাকাতেই আটকে উঠলাম, কারণ এটা আর কেউ নয়, সুমাইয়া গাড়িতে বসে আছে। কি হিরো, কি করছিলেন? আড্ডা দিচ্ছিলাম। আর কি খাচ্ছিলেন? সিগারেট। ওই বোর্ডটায় কি লেখা দেখেন তো। তাকিয়ে দেখি লেখা নো স্মোক প্লিজ। বুঝতে পেরে গেলাম আজকে কপালে শনি লেগেছে, আর কেউ বাঁচাতে পারবে না। শালা ওর কি এখনই আসতে হলো? কপালটাই ফাটা, না হলে এভাবে ফাঁসতে হয় নাকি? কার মুখ দেখে যে উঠেছিলাম আজকে, হোয়াট লাগ গে মেরি। এসব ভাবতেছিলাম তখনই সময় বলে উঠলো, তা গাড়িতে কি নিজের ইচ্ছায় উঠলেন নাকি হাত পা বেঁধে উঠাবো? উঠতেছি। এই তো গুড বয়। গাড়িতে উঠে বসে গেলাম, কারণ পালালে বাসা থেকে তুলে আনবে, যা ডেঞ্জারাস মেয়ে। আপনি সবসময় তো ভুল ধরেন কেন? ভুল বেশি করি না, আর যখনই করি তখনই আপনি এসে হাজির হয়ে যান। ও তাই নাকি? হাবিবার বার্থডে পার্টি থেকে আমাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। ওয়েলকাম। আচ্ছা, এবারের মতো মাফ করে দিলাম। আর যেন নো স্মোকিং জায়গায় স্মোকিং করতে না দেখি, মনে থাকবে। পরের বার দেখলে মার্ডার কেসে ফাঁসিয়ে দেবো বলে দিলাম। এত কিন্তু অন্যায়, আপনি কিন্তু ক্ষমতার অপব্যবহার করছেন। সেটা আমিও জানি, তাই এটা বলেন, 1 মাস শেষ হতে তো মাত্র 8 দিন বাকি। তারপর কি বিয়ে করবেন নাকি জেলে যাবেন, কোনটা? মেয়ে দেখতেছে, পছন্দ হলে বিয়ে করে ফেলবো। ভালো। আমাকে নামিয়ে দেন, আমি চলে যাই। আরে বসেন, আমিও তো বাসায় যাব। একটা ছোট্ট কাজ আছে, সেটা শেষ করে আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে যাব। ঠিক আছে, তবে পিছনে আরেকটা পুলিশের গাড়ি কেন? বললাম না, ছোট্ট একটা কাজে যাচ্ছি। ও। কিছুক্ষণ পর সময় গাড়িটা নিয়ে একটা নিষিদ্ধ জায়গায় দাঁড় করালো, মানে যেখানে কেউ আসা যাওয়া করে না। হেডলাইট গুলো বন্ধ করে দিল, কেমন যেন চারদিকে নীরব হয়ে গেল। আমার হালকা হালকা ভয় লাগছে। এখানে গাড়ি থামিয়ে রাখলেন কেন? একজনকে ধরবো বলে এসেছি। কাকে? একটা ড্রাগ ডিলারকে ধরবো। যদি পালিয়ে যায় বা না আসে? আসবে, আর যদি পালিয়ে যেতে চায় তাহলে এনকাউন্টার করার অর্ডার আছে। ও, তাহলে তো ভালোই। কিছুক্ষণ বসে থাকার পর একজন লোক একটা লাইট নিয়ে এখানে আসলো। কিছুক্ষণ অপেক্ষা করার পর আরো একটা লোক আসলো। তারপর সুমাইয়া হঠাৎ করে হেডলাইট গুলো অন করে দিল, আর চারদিক থেকে পুলিশ ওদের ঘিরে ফেলে। সুমাইয়া হাতে বন্দুক নিয়ে গাড়ি থেকে নামলো। ওরা তাও পালিয়ে যেতে চাইলো, কিন্তু সুমাইয়া পালানোর আগে একজনকে গুলি করে দেয়। তারপর বাকি সবাই ঝাঁঝরা করে ফেলে ওদের দুজনকে। তারপর আমার কিছুই মনে নেই। যখন গান ফিরলো তাকিয়ে দেখি আমি গাড়িতে বসে আছি, পাশে সুমাইয়া পানির বোতল নিয়ে দাঁড়িয়ে আছে, আর অ্যাম্বুলেন্স এসে লাশগুলোকে গাড়িতে উঠাচ্ছে। ম্যাডাম, আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসেন প্লিজ। দিব, কিন্তু আপনি অজ্ঞান হলেন কিভাবে? আপনার কি মানুষ? এইভাবে লোকগুলোকে মেরে ফেললেন? ও বুঝছি, চলেন
আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। আমি সেই ঘটনাগুলো ভাবতেই শরীর শিউরে ওঠে। কিভাবে মারলো লোকগুলোকে? সিগারেট খাবেন? না, আমাকে বাসায় দিয়ে আসেন। আরে ওইগুলো সমাজকে ধ্বংস করার মেশিন, তাই এদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই বলে এভাবে মারবেন? বাদ দেন ওইসব, নেন সিগারেট খান। আপনি সিগারেটও খান? না, একজনের থেকে নিয়ে এসেছি। কেন? কারণ যারা সিগারেট খায় তাদের জন্য এটা মাথা ঠান্ডা করা বা চিন্তা মুক্ত করার প্রধান ওষুধ। মানুষের সম্পর্কে ভালো আইডিয়া তো আপনার। পুলিশওয়ালা এমনই হয়। তা কেমন মেয়ে পছন্দ আপনার? সরল টাইপের মেয়ে। ও, তাহলে তো ভালোই। তা পুলিশ মেয়েকে কেমন লাগে আপনার? মানে? পুলিশে চাকরি করে এমন মেয়েকে বিয়ে করে নেন, ঘর এবং বাইরে আর কোনো সমস্যা থাকবে না। থাক, এমন শান্তি আমার দরকার নেই যা অন্য কারো কাদার কারণ হয়। তাহলে তো আর কিছু বলার নেই। আপনারাই খুশি থাকেন মানুষ মেরে। তারপর আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে যায়। আমি থ্যাঙ্কস না দিয়ে ভিতরে চলে গেলাম। 3 দিন পর ভাবির কোলে শুয়েছিলাম, তখনই আম্মু একটা খামনে রুমে আসলো। বৌমা, এই দামরাকে তুমি আবার তোমার কোলে শুতে দিয়েছো? আম্মা, আপনিও শুরু করে দিলেন? আচ্ছা, এসব বাদ। তা যা বলার আমি এসেছিলাম। বলো, কি বলতে চাও? নে, এখানে কয়েকটা মেয়ের ছবি আছে, এখান থেকে কাকে পছন্দ হয় দেখে বল তাড়াতাড়ি। দাও। তারপর আমি আর ভাবি এক একটা করে মেয়ের ছবি দেখতে লাগলাম। হঠাৎ একটা ছবি দেখে শোয়া থেকে লাফিয়ে উঠলাম। কি হলো, এভাবে লাফিয়ে উঠলি কেন? ওর ছবি এখানে কেন? কার ছবি? কার আবার? ওই গুন্ডি পুলিশ অফিসার মেয়ের। মেয়েদের লিস্টে ওর নামও আছে, পছন্দ হলে বল, না হলে আরো ছবি আছে, দেখ ওইগুলো। ওই ছবিটা আলাদা করে উল্টো করে রেখে দিলাম। 4-5টা ছবির পরে একটা ছবি পছন্দ হয়েছে, তাই সেটাকে ভাবির হাতে ধরিয়ে দিলাম। তোমার নাতিন। শয়তান একটা, এটা কি পছন্দ হয়েছে? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। আম্মু ছবিটা হাতে নিয়ে চলে গেল। আমি আবার ভাবির কোলে শুয়ে গেলাম। সন্ধ্যায় আম্মু আমাকে জানিয়ে দিয়ে গেল 7 দিন পর আমার বিয়ে, আর একটা চিরকুট হাতে ধরিয়ে দিয়ে গেল। খুলে দেখি একটা নাম্বার আর ছোট্ট করে লেখা পাত্রীর নম্বর। পাত্রীর নাম সুমা। আমি ফিক করে হেসে দিলাম। রাতে খাওয়া দাওয়া করে ভাবি আর আমি ছাদে গেলাম। তারপর সেই নাম্বারটায় কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পরে কলটা রিসিভ করলো। হ্যালো, আপনি কি সুমা? আপনি কে? আমি হুসাইন। ও, আপনি কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো। তা কি করতেছেন এখন? ভাবির নিয়ে ছাদে আসছি হাওয়া খাইতে। ও, ভালো। আপনি কি জানেন আমাদের দুজনের নাকি বিয়ে ঠিক করেছে? তা আপনার বয়ফ্রেন্ড নেই? না, রিলেশন আমি পছন্দ করি না। ও, ভালো। তা আপনার গার্লফ্রেন্ড নেই? না, আমারও আপনার মতো অভ্যাস, বিশ্বাস করি না রিলেশনটাকে। ও, ভালো। আচ্ছা, আমরা কি দেখা করতে পারি? আসলে আমার ছোট একটা স্বপ্ন ছিল, আমার স্বামীকে আমি প্রথমবার সামনাসামনি বাসর ঘরেই দেখব। তার আগে কথা বলবো ঠিকই, কিন্তু দেখা করব না। অবশ্যই। কপাল ভালো, স্বপ্ন ছিল বাসর ঘরে একেবারে দেখা করবে। যদি স্বপ্ন দেখতো সারা জীবন ঘুমায় থাকবে, তাহলে আমার হোয়াট লেগে যেত। যাক, আল্লাহ একবারের মতো বাঁচিয়ে দিয়েছে। তারপর কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। কি বললো, দেখা করবে? তোমার সতীনের স্বপ্ন, সে নাকি তোমার দেবরকে একেবারে বাসর ঘরেই দেখবে। তাই নাকি? তাহলে তো ভালোই। ছবি দেখে বিয়ে করতে হবে? তাও ভালো, পুলিশের ওই পিছা তো ছুটবে। সেটা দেখা যাবে পরে। এখন চলো, রাত হয়ে গেছে, নিচে যাই। আরে আসলাম তো মাত্র, এখনো তো রোমান্স করিনি। শয়তান, নিচে যাই। তারপর আবার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। 7টা দিন কেটে গেল। শালার মেয়েটাও কম ছেঁচড়া না, দেখা করলো না একবারও। জাস্ট কথা বলে দিনগুলো পার করে দিল। তবে বাসার ঘরে দেখা হওয়ার মাঝে ফিলটাই আলাদা, এটা নিয়েও আমি কিছুটা উত্তেজিত ছিলাম, তাই আর দেখা করতে বলিনি। সবাই মিলে আমাকে বিয়ে পড়িয়ে দিল। রাত 12টা বাজে ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলাম, তখনই পিছন থেকে ভাবি ডাক দিল। কি ছোট সাহেব, বউকে দেখবেন না? আমি তাড়াতাড়ি চোখগুলো মুছে ফেললাম, কারণ আকাশের দিকে তাকিয়ে সেই হারিয়ে যাওয়া বেইমানটার কথা মনে পড়লো আজকে। এতক্ষণ ভাবছিলাম আমার জীবনে গার্লফ্রেন্ড নেই কেন। ছিল, তবে সেটা হারিয়ে গেছে অনেক আগেই। বেইমান ছিল সে, অভিনয় করেছিল আমার সাথে ভালোবাসার। তারপর বিয়ে করে নেয় অন্য একজনকে, আমাকে জানায়নি পর্যন্ত এখনো। আমার ফ্রেন্ডের কাছে শুনেছিলাম ওর বিয়ে হয়েছে। তারপর থেকে আর একবার ওর কথা মনে করিনি। আর বিশ্বাস উঠে গিয়েছিল রিলেশনশিপের উপর থেকে, তাই আর কখনো রিলেশনে যায়নি। যদি সেটাও হারিয়ে যায়, পুরনো কথা বাদ দে, চলেন গল্পে ফিরি।
কি হলো ছোট সাহেব? যাও নিচে যাও, বউ তো অপেক্ষা করতেছে। যাচ্ছি। ভাবি কিছু টিপস দাও না, কিভাবে কি করতে হয়? টিপস দেওয়া লাগবে না, যখন তার চোখের দিকে তাকাবে তখনই সব কিছু বুঝে যাবে। ভাইয়া ও কি সব বুঝে গিয়েছিল? যাও। কিছুটা আবেগ নিয়ে ভিতরে গেলাম। দরজা লাগিয়ে বেডের কাছে যেতেই সুম্মা উঠে এসে আমাকে সালাম করলো। আমি ওকে দাঁড় করালাম। অনেক লম্বা ঘুমটা দেওয়া, তাই মুখটা দেখতে পাচ্ছিলাম না। ওর ঘুমটা তুলতে আমি ছিটকে দুহাত পেছনে চলে গেলাম। কি দেখলাম এটা? আমি নিজের চোখগুলো বিশ্বাস হচ্ছে না। ভুল দেখেছি ভেবে আবার গেলাম ওর মুখটা দেখতে। আবার আটকে উঠলাম। যেখানে সুম্মা থাকার কথা সেখানে সময় কিভাবে এলো? ম্যাডাম আপনি এখানে কেন? তাহলে কোথায় থাকবো? এখানে তো সুম্মা থাকার কথা, সেখানে আপনি কি করছেন? আমার ফুল নেমটা কি জানেন? নাকি? সুমাইয়া আক্তার সুম্মা। ইন্নানিল্লাহ। তাহলে আপনি কি সুম্মা? আমি আপনার বউ। ওরে আল্লাহ, আমার উঠে নাও। সুমাইয়া কিছু না বলে আমার দিকে তাকিয়ে আছে। আমি এই বিয়ে মানি না। মানে আমাকে ধোকা দেয়া হয়েছে, তাই আমি এই বিয়ে মানি না। চুপ! আর একটা কথা বললে এটা দেখেছেন, গুলি করে খুলি উড়িয়ে দিব। ওরে আল্লাহ, আপনি এখানে বন্দুক নিয়ে এসেছেন? আপনি যে সহজে মেনে নেওয়ার ছেলে না সেটা আমি জানি, তাই আপনাকে রাজি করানোর ডোজ নিয়ে এসেছি। দেখেন এসব দেখে আমাকে ভয় দেখে লাভ নেই। ও তাহলে তো একটা গুলি আপনার পায়ে পড়লেই হয়। সো রেডি হন গুলি খাওয়ার জন্য। ওই না না প্লিজ, গুলি চালাবেন না। আমি মেনে নিয়েছি বিয়েটা, কিন্তু আপনাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না। কেন? আমি কাল সকালে আম্মুর সাথে কথা বলে নি, তারপর ভাববো। কি বলবেন আম্মুকে? সেটা আপনাকে বলতে যাবো কেন? আচ্ছা বলা লাগবে না, এখন আমাকে একটু আদর করেন। বললাম না, আগে আম্মুর সাথে বোঝাপড়া শেষ করে নি, তারপর ভাববো। দিবেন নাকি আমি জোর করে আদায় করে ছাড়বো? ম্যাডাম আপনি কিন্তু জোর করে আমাকে করতে পারেন না। কেন? আমার কি সেই অধিকার নেই নাকি? আর আমি এখন তোমার স্ত্রী, তাই এখন যাই করি সেটা আমার ইচ্ছে। দেখেন ম্যাডাম, এটা কিন্তু অন্যায়। কিসের অন্যায়? আমরা না স্বামী স্ত্রী? আমি মানি না, এটা আপনাকে ধোকা দেওয়া হয়েছে। কিসের ধোকা? আর আমি জানি তুমি মানবে না, তাই তোমাকে জোর করে আমার অধিকার নিতে হবে। মানে এটা দিয়ে তোমার ভালোবাসা পাওয়া সম্ভব। দেখেন এটা না দেখালে হয় না, আর আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, তাহলে আগে আমাকে কোলে নিয়ে একটু আদর করো। আচ্ছা। তারপর মাথায় হাত বুলে দিতে লাগলাম। তখনই সময় বলে উঠলো, এইভাবে কেউ বউকে আদর করে? আর এটা কি আদর? তাহলে কিভাবে আদর করে? মাথাটা নামাও, তাহলেই আমি দেখিয়ে দেব কিভাবে আদর করে। ঠিক আছে। তারপর সুমাইয়া আমাকে অবাক করে দিল লিপ কিস করে। আমি পুরোই অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ ললিপপ খেয়ে ছেড়ে দিলাম, তারপর দুজনে হাঁপাতে লাগলাম। কি মজা পেয়েছো? শ্বাস নিতে কষ্ট হচ্ছে ম্যাডাম এখন। ওই কে তোমার ম্যাডাম? আপনি তো বড় অফিসার, তাহলে আপনাকে কি বলে ডাকবো? ওই সন্ধ্যাবেলায় না আমাদের বিয়ে হলো, তাহলে আমি এখন আপনার কি লাগি? বউ। তাহলে এখন থেকে আমাকে নাম ধরে ডাকবেন। না আমি পারবো না। ওই আপনাকে বললাম আদর করতে, আপনি থেমে গেলেন কেন? আর আপনি আমার কোল থেকে উঠেন, আমি ঘুমাবো, প্লিজ আমাকে ছেড়ে দেন। ঠিক আছে, তাহলে আপনি শুয়ে পড়ুন, আমি আপনার বুকে মাথা রেখে ঘুমিয়ে যাই। কেউ গায়ে লাগলে আমার ঘুম হয় না। ওই অভ্যাসটা পাল্টাতে হবে আজ থেকে। নিন এখন শুয়ে পড়ুন। না আমি এখন ঘুমাবো না। একটু আগে না বললেন ঘুমাবেন? এখন বলছি ঘুমাবো না। ওকে, তাহলে আমাকে কোলে নিয়ে ছাদে চলেন। আমি ছাদেও যাব না। এই যা বলছি তাই করেন। নিয়ে যাচ্ছি। তারপর একতলা বেয়ে উপরে নিয়ে গেলাম, সোজা ছাদে নিয়ে নামালাম। শুনেন, আমি আপনাকে যা যা বলবো আপনি তাই তাই করবেন, মনে থাকবে নাকি আবার সেই ডোজটা বের করতে হবে? না বলেন কি করতে হবে আমাকে? প্রথমে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেন। কি? বললাম না কোনো কথা বলবেন না, যা বলবো শুধু তাই করেন। ঠিক আছে। ওই আপনাকে জড়িয়ে ধরতে বলেছি, আপনি মাঝখানে এত ফাঁকা রাখলেন কেন? ভালো করে জড়িয়ে ধরেন আর ফাঁকা জায়গাটা ভরাট করেন। ওই আপনার মাথাটা আমার কাঁধে রাখেন তো। কেন? রাখতে বসে রাখেন, আর এমন ভাবে রাখবেন যেন আপনার শ্বাসটা আমার ঘাড়ে পড়ে। আপনার শ্বাসটা যেন আমাকে আবেগের ছোঁয়ায় ভরিয়ে দেয়, শিহরিত করে তুলবে আমাকে, বুঝছেন? আমার ফেলে প্রত্যেকটা শ্বাসে যেন কেঁপে উঠছে সুমাইয়া। আরো আমার ঘাড়ের উপর মাথা রাখলো। আচ্ছা আপনি আমাকে ভালোবাসেন? না। কেন, ভয় পান আমাকে? আমি কি বাঘ না ভাল্লুক যে আপনাকে খেয়ে ফেলবো? কিছু উত্তর দিলাম না। তারপর ও কিছু না বলে শুধু শহরটাকে দেখতে লাগলো আর মিটি মিটি হাসতে লাগলো।
আসলে নিজের কাজকে বিয়ে করেছি, তার উপরে আবার এত সুন্দর করে জড়িয়ে ধরে রেখেছি। যতই ভয় পায় না কেন, মনের কোণে আবেগ ঠিকই খেলে যাচ্ছিল। ভাবেন, এতক্ষণ ওকে জড়িয়ে ধরে রাখার পর হঠাৎ সুমাইয়া আমাকে বলে উঠলো, ওই আমাকে কোলে নেন। আবার করে নিতে হবে কেন? অনেক রাত হয়ে গেছে, তাই রুমে চলে যাব। তো চলেন, কোলে নিতে হবে কেন? আমি যেভাবে এসেছিলাম সেভাবেই যাব, তো বেশি কথা না বলে কোলে নেন তাড়াতাড়ি। তারপর কোলে করে রুমে এনে নামালাম। কত কেজি আপনি? কেন? আপনাকে আনার সময় মনে হলো 80 কেজি বস্তা নিয়ে এসেছি, তাই জিজ্ঞেস করলাম যে আপনি কত কেজি। কি বললেন আপনি? আমি 80 কেজির বস্তা? না, তার চেয়ে একটু বেশি হতে পারেন। ওই আপনি আর একটা কথা বললে খারাপ হবে বলে দিলাম। ওকে সুমাইয়া, বেশি হলে 50 কেজি হবে। জ্বালানোর জন্য এটা বললাম। এতদিন আমাকে জ্বালিয়েছেন, এখন আমি আপনাকে জ্বালাবো। যাই হোক, নিজের ক্রাশকে বউ হিসেবে পেয়েছি, এ থেকে বেশি আর কিছু পেতে চায় না। এখন সময় দল বদলে আমার তরফে এসেছে, তাই জ্বালিয়ে ছাড়বো আপনাকে। এসব ভাবতেছিলাম, তখনই সময় বলে উঠলো, ওই ঘুমাবেন না? ঘুমাবো। তাহলে শুয়ে পড়ুন। ঘুমাবো একটু পরে। আমি তখন ঘুমাবো। তো ঘুমান, না করেছে কে? আমার বালিশটা নাকি একটু পরে ঘুমাবে, তাহলে আমাকেও তো একটু পরেই ঘুমাতে হবে, তাই না? মানে? আচ্ছা, আমরা কয়টা বেবি নিব? কোনো কথা না বলে ঘুমানোর ভান করে শুয়ে রইলাম। কি হলো বলেন না কেন? তাও কিছু না বলে শুয়ে রইলাম। সময় তাকিয়ে দেখে আমি ঘুমিয়ে গেছি। শয়তানটা ঘুমিয়ে গেছে। আজকে সারা রাত ভেবেছিলাম গল্প করে কাটিয়ে দেব, কিন্তু মহারাজ ঘুমানোর জন্য পাগল হয়ে গেছে। যাক, ও ঘুমিয়ে গেছে, আমি আর জেগে থেকে কি করব? আমি ঘুমিয়ে যাই, কাল সকালে শয়তানকে দেখে নেব। এখন ঘুমাই। এটা বলে সময় আমার গালে একটা চুমু দিয়ে আবার মুখে মাথা রেখে ঘুমিয়ে গেল। তাই আমিও চোখ না খুলে মিষ্টি মিষ্টি হেসে ঘুমিয়ে গেলাম। মেয়েটার পাগলামি দেখে হাসি পেল, তাও হাসলাম না, মনে মনে হেসে নিলাম কতক্ষণ। আজান দিতে কেন জানি ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি চোখ খুলে ডান বাম দিকে তাকালাম, কেউ নেই। হঠাৎ শরীরের উপর একটা ভারী বস্তু টের পেলাম। তাকিয়ে দেখি সুমাইয়া আমার বুকের উপর উঠে শুয়ে আছে। ওর ফেলা গরম নিঃশ্বাসটা আমার বুকে এসে পড়ছে, আর আলাদা একটা অনুভূতি মনের ভিতর জাগছিল। আমি কেন জানি শিউরে উঠছিলাম, তাও নিজেকে সামলাচ্ছিলাম। ওর চুলগুলো খুলে গিয়ে ওর মুখের উপরে পড়ে আছে, তাই সেগুলো হাত দিয়ে সরিয়ে দিছিলাম। তাই সুমাইয়া হঠাৎ চোখ খুলে তাকিয়ে যায়। আমি অবাক হয়ে যাই এটা দেখে। কি হলো হিরু, বউকে আদর করছেন নাকি? আরে না, আপনার চুলগুলো খোলা ছিল তাই সেগুলো গুছিয়ে দিচ্ছিলাম। ওই তা আমার শাড়িটাও তো অগোছালো, সেটা গুছিয়ে দেবেন নাকি? তোর কি বলছেন আপনি? কি বলতেছি মানে, বউকে আদর করবেন সেটা মুখে বলতে পারবেন না, লুকিয়ে লুকিয়ে আদর করতে লজ্জা করে না? আদর করলাম কখন আপনাকে? আপনি জানেন সকালে ঘুম থেকে উঠে বউয়ের চুল গুছিয়ে দেওয়া কিন্তু রোম্যান্সের একটা অংশ। ঠিক আছে, এখন থেকে আর চুল গুছিয়ে দিব না। ওকে ঠিক আছে, তবে প্রত্যেক দিন সকালে আমাকে একটা করে কিস দিতে হবে। কি? এত অবাক হওয়ার কি আছে? বাহিরে মহিলাকে করতেছেন নাকি নিজের বউকেই তো কিস করবেন? এতে এত অবাক হলেন কেন? আমি কিস করতে পারবো না। ওই ভালোই ভালোই রাজি হয়ে যান, না হলে আপনাকে জোর করিয়ে রাজি কর। দেখেন, এটা কিন্তু ঠিক না। আপনি এক একটা করে আবদার বাড়াচ্ছেন। কবে না জানি বলে থাকেন আপনার একটা বেবি লাগবে। সুমাইয়াটা শুনে আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। না জানি এখন কি বলে, তাই ও কি বলে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। আরে না, সেটা হানিমুন থেকে ফিরে এসে প্ল্যান করব যে কবে বেবি নিব। ওকে কি আর বলবো, তাই চুপ করে রইলাম, কারণ এখন কথা বলে বিপদে পড়তে হবে কনফার্ম। এই যে আমাকে একটু জড়িয়ে ধরেন না প্লিজ। কেন? ওই আপনার মুখ থেকে যেন একবারও কোনো কথা না শুনি, কিছু হলেই কেন। ঠিক আছে, এখন একটু জড়িয়ে ধরেন। জড়িয়ে ধরলে কি হবে? কলিজাটা ঠান্ডা হবে। কিভাবে? কাছের মানুষটা যখন আপনাকে জড়িয়ে ধরবে, ওই দিন বুঝতে পারবেন কলিজা কিভাবে ঠান্ডা হয়। ও ওই আপনি কথা না বলে জড়িয়ে ধরেন তো আমাকে। আচ্ছা, এবার কিছুক্ষণ কথা ছাড়াই শুয়েছিলাম দুজন। কাল সারাদিন ব্যস্ততায় কাটলো, রাতটাও ঠিকভাবে ঘুম হয়নি, তাই চোখটা আবার লেগে গেল। সকালে গালে কোনো কিছু নরম একটা স্পর্শ অনুভবে ঘুম ভেঙে গেল। তাই তাকিয়ে দেখি সুমাইয়া আমার গালে চুমু দিচ্ছে। তাড়াতাড়ি সরে গেলাম সেখান থেকে। কি করছেন আপনি? আমার বরটাকে আদর করতেছি। কাউকে না বলে তাকে কিস করা কিন্তু ঠিক না। ওই কাউকে মানে? আমার স্বামীকে আমি কিস করেছি, তাতে এত রিয়েক্ট করার কি আছে? সাইড দেন, আমি ভার্সিটিতে যাব। কালকে বিয়ে করলেন আর আজকে ভার্সিটি যাবেন মানে কি? মানে আপনাকে কিছু বুঝতে হবে না, সরেন, আমি উঠবো। ওকে, আমিও দেখবো আপনি কিভাবে ভার্সিটিতে যান। কোনো কথা না বলে চলে গেলাম ফ্রেশ হতে।
ফ্রেশ হয়ে এসে দেখি সুমাইয়া রুমে নেই। যাক ভালোই হলো, তাই মনে সুখে রেডি হয়ে নিচে গেলাম। নাস্তার টেবিলে বসতে আবু এসে নাস্তার প্লেটটা তুলে নিল। কি হলো আবু, প্লেটটা তুলে নিলি কেন? তুই রেডি হচ্ছিস কেন? কোথাও যাবি নাকি? ভার্সিটিতে যাব। ওই, তুই কালকে বিয়ে করে আজকে ভার্সিটিতে যাবি? তোর মাথা ঠিক আছে? আজকে ভার্সিটিতে একটু কাজ আছে, তাই যেতেই হবে। আজকে কোথাও যেতে পারবি না, যা রুমে গিয়ে নর্মাল ড্রেস পরে আয়, তারপর খাবার পাবি। আমি খাবই না। তখন ভাবি ডাক দিল। ছোট সাহেব কই যাও? ভার্সিটিতে যাব, একটু কাজ আছে। এদিকে আসো তো একটু। বলো, কি বলবে? আমি শুনেছি। এদিকে আসো, তারপর বলবো। এবার বলো, কি বলবে? কাদের ব্যাগটা আমার কাছে দাও। কি বলবে বলো। শুনো, কয়দিন ভার্সিটি যাওয়ার দরকার নেই, এখন যাও রুমে গিয়ে ছোট সাহেবাকে সময় দাও। ভাবি, তুমিও শুরু করে দিলে। দেখো, সুমাইয়া এখন তোমার বউ, তার সবকিছুতেই তোমার খেয়াল রাখতে হবে। তুমি না আমার লক্ষ্মী ভাই? যাও এখন রুমে গিয়ে রেস্ট করো। ভাবি, তুমি জানো না যে আমি তোমার কথা ফেলতে পারি না, আর তুমি তাও বলছো। এখন যাও, পরে কথা বলবো। এখন ছোট সাহেবাকে খুশি করো। যথা আজ্ঞা মহারানী। রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে আসার পরে বসে বসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর সুমাইয়া খাবার নিয়ে রুমে ঢুকলো। কি হিরো, ভার্সিটিতে গেলেন না? ভাবি যেতে দেয়নি। ও, কেন যেতে দেয়নি? ওই যে নতুন বিয়ে করেছি, তাই এখন যাওয়া যাবে না। তা বাসা থেকে কি করবেন তা জিজ্ঞেস করলেন না আপনার ভাবিকে? বলেছিলাম। তা কি বললো শুনি? বলেছে আপনাকে যদি বলি সুমাইয়াকে সময় দিতে বলেছে, তাহলে আজকে আমার কাজ খালাস, জোর করে হলেও তা আদায় করে ছাড়বে। তার চেয়ে ভালো না বলাই। না এমনি। ও আচ্ছা, নাস্তা এনেছি, খেয়ে নেন। দেন। সুমাইয়া নাস্তা নিয়ে খাটে বসে গেল। আমি খেতে লাগলাম। কি মনে করার জন্য সুমাইয়াকে বলে বসলাম, আপনি খেয়েছেন? না, আপনি খেয়ে নেন, তারপর আমি খাবো। এখনো খাননি? এখানে যা খাবার আছে দুজনে হয়ে যাবে, সো বসে পড়েন এখানেই। বসতে পারি একটা শর্তে। সুমাইয়ার এমন কথা শুনে আমি খাবার বন্ধ করে দিলাম। কি শর্ত? কি? বললাম যে আপনি যদি খাইয়ে দেন তাহলেই আমি এখন খাবো। থাক, আপনি পরে খেয়ে নিন। মানে হলো আপনাকে খেতে হবে না, আপনি পরে নিজের হাতে খেয়ে নিন। না, আমি এখন খাবো, আর আপনি আমাকে এখন খাইয়ে দিবেন। আমি পারবো না। আপনি পারবেন না মানে? আপনাকে পারতেই হবে। দেখেন, জোর করবেন না প্লিজ। তাহলে আমাকে এক্ষুনি কিস করতে হবে, তাহলে খাইয়ে দেওয়ার ব্যাপারটা মাফ। মেয়েটার কথা শুনে আমি নিজেই পাগল হয়ে যাব। কিস করার চেয়ে খাইয়ে দেওয়াই ভালো। নেন, হা করেন। সুমাইয়া খাবারটা খেয়ে নিল। আপনি যে এত ভালো আগে জানতাম না। আমার কপালটা কত ভালো যে এমন একটা স্বামী পেয়েছি। চিটিং করছেন আপনারা সবাই মিলে? ওলে আমার বরটা রে, এত ভালো তুমি। কি করছেন আপনি? কেন, আপনাকে একটু আদর করে দিলাম। আমাকে আদর না করে আগে খেয়ে নেন, আমি একটু বাইরে যাব। আপনাকে না ভাবি বললো আজকে আমাকে সময় দিতে। সুমাইয়া জানলো কিভাবে ভাবি আমাকে কি বলেছে? সুমাইয়া তো তখন ওইখানে ছিল না। তার মানে সুমাইয়া আজকে ভাবিকে বলে আমাকে ভার্সিটিতে যাওয়াটা আটকে দিয়েছে। ও, তাহলে আমি একটু মজা নেই। আজকে দিনটা তো আপনারই। সত্যি? তাহলে চলেন আজকে কোথাও গিয়ে ঘুরে আসি। আজকে ঘুরতে যাব কেন? সারাদিন বাসা থেকে আপনাকে নিয়ে গল্প করব। গল্প করলে আদরও করতে হবে। ওকে, আদর করার সময় আমি আপনাকে নিশি বলে ডাকবো। কেন, সুমাইয়া বলে ডাকতে কি সমস্যা? আসলে আপনাকে তো নিশির ব্যাপারে বলাই হয়নি। আসলে আমার একটা গপ ছিল, নাম নিশি। তো এখনো কি আছে নাকি? ব্রেকআপ হয়ে গেছে? তার বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু আমাকে ভালোবাসতে শিখিয়েছে সে। ওকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছিলাম। ও দেখতে আপনার থেকে অনেক বেশি সুন্দরী। ওর হাসিটা কি মায়াবী, আপনাকে বলে বোঝাতে পারবোই না। ওর চাহনিতে নিজেকে হারাতাম বারে বারে। ওফ, কি চাহনি তার, নিজেকে হারাতে মন চাইতো। ওর হাসিটায় মধু মেশানো ছিল, তাই হাসিটা বারবার দেখতে চাইতাম। তারপর ওর হাত ধরে সবকিছু। কি শিখেছিলেন? কিস করা, আরো অনেক কিছু। আরো অনেক কিছু মানে বুঝেন না, ওই আর কি। ওই আপনি এত খারাপ, আমি মনে করেছিলাম আপনি ভালো মানুষ, কিন্তু আপনার চরিত্র এত খারাপ আগে জানলে আমি কখনো আপনাকে বিয়ে করতাম না। আমি তো আপনাকে সত্যি বলে দিলাম। কথা বলবেন না আপনি আমার সাথে। আমি আর হাসি থামিয়ে রাখতে পারলাম না, জোরে হেসে উঠলাম আমি। আমাকে নিয়ে মজা নেওয়া দেখো এবার কেমন লাগে।
আর এসো আমার সাথে মজা করতে, তখন দেখিয়ে দিব মজা কাকে বলে। এসব ভাবতে ভাবতে হাসতে লাগলাম আর মোবাইল টিপতে লাগলাম। এদিকে সুমাইয়া খাবার প্লেটটা নিয়ে টেবিলে রাখলো। রাগটা এখন কমেনি। সুমাইয়ার রাগী মুখটা ভাবির নজর পড়ে যায়। কি হলো সুমাইয়া, রেগে আছো কেন? ভাবি, ও না আজকে আমাকে একটা কথা বলেছে। কি কথা? ও নাকি একজনকে ভালোবাসতো, তার সম্পর্কে বলেছে। কি বলেছে শুনি একটু। ও বলেছে তুমি সত্যি একটা বোকা মেয়ে। কেন? হুসাইন করবে প্রেম, তাও আবার অচেনা মেয়ের সাথে। তুমি জানো ওর লাইফের সবচেয়ে ভালো বন্ধু আমি আর হাবিবা। আমাকে আর হাবিবাকে ছাড়া ও কোনো মেয়ের সাথে ঠিকভাবে কথাই বলতে পারে না, আর ও নাকি করবে প্রেম। তুমি একটা বোকা, আর তাই তোমাকে মুরগি বানিয়ে ছেড়েছে। ও যে বলল। তোমাকে আমি কিভাবে বোঝাই? আচ্ছা, কাল রাতে হুসাইন তোমার গায়ে হাত দিয়েছে? সুমাইয়া কিছু না বলে মাথা নিচু করে রইল। যে নিজের বউয়ের সাথে প্রেম করতে পারে না, ও নাকি আবার বাহিরে প্রেম করবে, এটা তুমি ভাবলে কিভাবে? তুমি রুমে গিয়ে দেখো, তোমাকে বোকা বানিয়ে ও এখন হাসতেছে। আর পাগলটাকে একটু রোমান্স শিখিয়ে দিও। সুমাইয়ার রাগী মুখটা নিমিষেই হাসিতে ভরে গেল। তারপর সেখান থেকে রুমের দিকে চলে আসলো। এদিকে আমি এখনো হাসতেছি সুমাইয়াকে বোকা বানিয়ে। হঠাৎ কার রুমে আসে হাসিটা থামিয়ে ফেললাম। তাকিয়ে দেখি সামনে সুমাইয়ার রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি আমাকে বাঁচালেন। আমি আবার আপনাকে বাঁচালাম কিভাবে? আমি তো ভেবেছিলাম আপনাকে প্রেম শিখিয়ে তারপর প্রেম করতে হবে, কিন্তু আজকে জানতে পারলাম আপনি আগে থেকেই প্রেম করতে পারেন। তাই আজ থেকে আমার সাথে প্রেম করবেন, ওকে? আর নিশি, মন থেকে আমার হিরোটাকে প্রেম শিখিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। মানে হলো, আপনি আগে যা করেছেন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখন থেকে আপনি আমার। আর কি? আর শুধু আমারই। আপনি এখানে এসে বসলেন কেন? এখানে কি নিশি বসলে খুশি হতেন? আচ্ছা, এখানে যদি নিশি বসতো তাহলে আপনি কি করতেন তাকে? তার মাঝে হারিয়ে যেতাম। ও, এত ভালোবাসেন তাকে? প্রচুর ভালোবাসি। আপনি কচু পারেন ভালোবাসতে। মানে? আপনি নিজের বউকে ভালোবাসতে পারেন না, আবার এসেছে মিথ্যা বলতে যে আমি ভালোবাসতে পারি। আপনাকে ভালোবেসে কি করবো? আপনি তো আমার বউ। বউকে কি ভালোবাসতে হয় না? হয় কেন? তাহলে আমার ভালোবাসা কোথায়? আপনাকে কি আমি মেনে নিয়েছি নাকি যে ভালোবাসা দিব? তাহলে এখন মেনে নেন। আমি আপনাকে মেনে নিতে পারবো না, কারণ আপনি আমার সাথে চিট করেছেন। ভালোভাবে বলতেছি, কানে যাইতেছে না। দোষটা দিলে আবার ঠিক রাজি হবেন। আচ্ছা, আপনি এখন একটু জানতো, আমি ঘুমাবো। আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। পরে সময় পেলে দিব। সুমাইয়া চলে গেল। আমি ফোনটা বের করে হাবিবাকে কল দিলাম। কয়েকবার রিং হওয়ার পর হাবিবা ফোনটা রিসিভ করলো। হ্যালো হুসেন, বল কি বলবি? তুমি কোথায় জানো? বাহ, ভূতের মুখে রাম নাম। তা এত মিষ্টি করে বলার কারণটা জানতে পারি? তোমাকে কাছে পেলে 2 হাত দিয়ে তোমার গালগুলোতে আদর করে দিতাম। আমার এত সুন্দরী পরীর মতো বোন থাকতে তুই আমাকে আদর করবি কেন? যা আদর করার সুমাইয়াকে গিয়ে কর। আগে তোকে আদর করব, তারপরে পুলিশ গুন্ডাকে আদর করব। তোকে পেয়ে নেই এবার হাতের কাছে। কেন, কি হয়েছে জানো? বলবি তো? হ্যাঁ, তুই কি জানতি যে সুমাইয়ার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল? কেন? তাহলে বলিসনি কেন? আমি ভেবেছিলাম তুই হয়তো জানিস। কেন, কি হয়েছে? ছোট থেকে তো প্যারা নিয়ে বড় হয়েছি, এখন তুই চলে যাবি অন্যের ঘরে, তাই তোর একটা বোন দিয়ে যাচ্ছি। হোসেন, ওর মনটা একবার তোর মনের সাথে মিলিয়ে দেখ, তুই হারিয়ে যাবি ওর মাঝে। সুমাইয়া একটু রাগী, তবে ওর মনটা অনেক ভালো, যা তুই ভাবতেও পারবি না। শেষ হয়েছে তোর ভাষণ? যা সত্যি তাই বললাম। ওই, তুই জানিস যে আমি যদি সুমাইয়াকে আদর না করি তাহলে বন্দুকের ভয় দেখিয়ে আমাকে সব কাজ করায়। তার কি করিয়েছে? তুই মজা নিতেছিস আমার সাথে? আরে না, তুই লিপ কিস করেছিস কিনা সেটা জানতে চাইছিলাম। রাখ, তোর বিয়েটায় যদি আমি প্যাঁচ না লাগিয়ে দিয়েছি তখন দেখবো তোর কেমন লাগে। তা কি বলে প্যাঁচ লাগাবি? বলবো তুই মেয়ে ভালো না, নেশা করিস, আর কয়েকটা ছেলের সাথে প্রেম করিস, আর অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, তা বলি না যে সুমাইয়া তোকে কিস করেছে? তাই নাকি? কবে, কখন? বাসরাতে তোর বোন আমাকে লিপ কিস করেছিল। ও, তার কি করেছিল? আর কি করবে, কিছুই করেনি। তুই মানুষ হবি না, ফোন রাখ। আমি ফোনটা রেখে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম ভাঙলো প্রায় দুপুর একটু আগে। চোখ খুলে তাকিয়ে দেখি সুমাইয়া বুকের উপর ঘুমিয়ে আছে,
আমি কিছুটা অবাক হলাম। ও কখন আমার বুকের উপরে সে ঘুমিয়ে গেল তা নিজেও জানি না। এসব ভাবছিলাম তখনই সুমাইয়া হালকা নড়ে উঠলে হাজারো প্রশ্ন করবে, তাই আমি আবার ঘুমের ভান ধরলাম। সুমাইয়া উঠে দেখে আমি এখন উঠিনি, তাই ও আবার বুকে মাথা গুঁজে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর সুমাইয়া বলে উঠলো, সুমাইয়া উঠে দেখে আমি এখন উঠিনি, তাই ও আবার বুকে মাথা গুঁজে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর সুমাইয়া বলে উঠলো, আপনি একদম খারাপ একটা লোক, মেয়েদের সাথে ঠিকভাবে কথাই বলতে পারে না, সে আবার বলে আমি ভালোবাসতে জানি। আপনি খারাপ একটা লোক, আপনাকে কয়েক বছর জেলে রাখা উচিত নিজের বউকে ভালো না বাসার অপরাধে। আপনি এত খারাপ তাও কেন জানে আপনাকে এত ভালোবাসি আল্লাহ জানে। সেই কলেজের ছেলেটার প্রেমে পড়েছিলাম, তখন তো দাড়িও ছিল না আপনার। তখন থেকে ভালোবাসি, আর নবজাদা নাকি আমাকে চিনে না। অযথাই বকবক করছি কেন? এগুলো যদি উনি শুনে না, এগুলো শুনলে উনি কাজে দিত। ওই উঠেন, এখন একটু আদর করেন না প্লিজ। এখন চোখ খুলে পরিস্থিতি খারাপ হয়ে যাবে, তাই চুপ করে রইলাম। ওরে আল্লাহ, এ মেয়ে না জানি কিভাবে ঘুম ভাঙায়। এ মেয়ে আমাকে কলেজ থেকে ভালোবাসে, আর আমি আজকে জানলাম। আমি যার উপর 1 মাস ধরে ক্রাশ খেয়ে আসছি, সে কিনা আমার উপর 4 বছর ধরে ক্রাশ খেয়ে আছে। বাহ, কি আনন্দ! এসব ভাবছিলাম তখনই আমার গালে সুমাইয়ার নরম ঠোঁটগুলো ছোঁয়া লাগলো। আমি ভিতরে ভিতরে আটকে উঠি, তাও নিজেকে নর্মাল রেখে শুয়ে রইলাম। সুমাইয়া অনেকগুলো কিস করে তারপর আবার সেই জায়গায় শুয়ে গেল। এখন আর কোনো কিছু বলছে না। ভাবলাম ঘুমিয়ে গেছে, তাই হালকা করে চোখ খুললাম। দেখি সুমাইয়া এখনো তাকিয়ে আছে আমার দিকে, তাই আবার চোখগুলো বন্ধ করে ফেললাম। ওই, আপনি সজাগ? চোখ খুললাম না, যা হবার হবে দেখা যাবে, কারণ খুলে বিপদ বাড়বে। আপনি ঘুমানোর অভিনয় করতেছেন, আমি তা বুঝে ফেলেছি। এখন ভালোই ভালোই চোখ খুলেন, না হলে আমিও দেখবো আপনি কিভাবে চোখ বন্ধ করে রাখতে পারেন। আমি চোখ খোলার ছেলে না তো, সুমাইয়া জানে না, কারণ খুললে এখন আরেকটা জিদ ধরে বসবে, তখন পড়তে হবে আরেক ঝামেলায়। মানে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। চোখ খুলবেন না তাই তো? দেখেন আমি কি করি। এই মেয়ে কি যে করে বসে আল্লাহ জানে। চোখ না খুলে কি ভুল করলাম নাকি এসব ভাবছিলাম, তখনই আমার নাকে কারো গরম শ্বাস পড়ছিল। বুঝে গেলাম সুমাইয়া আমাকে লিপকিস করতে যাচ্ছে, তাই চোখ খুলে ফেললাম। ওর মুখে হাত দিয়ে আটকে ফেললাম। আর আমি সজাগ ছিলাম। সুমাইয়া আমার এতটা কাছে যে শ্বাস আমার নাকে পড়ছে। সুমাইয়া উঠে বসলো। তাহলে এতক্ষণ ঘুমানোর ভান ধরেছিলেন কেন? এমনি ভালো লাগছিল না তাই। ও, তা আর কিছুক্ষণ চুপ করে থাকতে পারতেন, তাহলেই তো আমার কাজ শেষ হয়ে যেত। মানে বলবো না, ট্রায়াল দেখাবো। থাক, বলা লাগবে না। তা কি বুঝেছেন? ট্রায়াল করে দেখলেই ভালো লাগবে না, আমি বুঝে গিয়েছি। কিছু না। আচ্ছা, আমাকে একটা কথা বলবেন? ওরে আমার কিউট বরটা জানতে চাইবে আর আমি বলবো না, এটা হয় নাকি? এসব না করে সোজা হয়ে বসেন, আর আমি যা বলি তার সোজা আর সত্যি করে উত্তর দিবেন। ওকে জানো, বলো কি বলবে। আপনি আমাকে বিয়ে করেছেন কেন? ঘুমের ভান ধরে সবই শুনেছেন। কিন্তু আপনি আমার পরিবারে জানালেন কিভাবে? হাবিবার মাধ্যমে আপনার আম্মুর সাথে কথা বলি। আপনি আম্মুকে কি বলেছিলেন? আমি না, হাবিবা আমার আর আপনার বিয়ে নিয়ে কথা বলছিল। ও, তা আম্মু কি বলেছিল তখন? আপনাকে নাকি ঠিক করার জন্য আমার মতো মেয়ে নাকি লাগবে, তাই উনি আমাকে পছন্দ করে ফেলেন আমার কিউট বরটার জন্য। ও, তার মানে এসবের মূল শয়তান হলো হাবিবা? ওই হাবিবা আমার কাজিন, তো হিসাব করে কথা বলবেন। আপনার কাজিন আমাকে এতদিন জ্বালিয়েছে, আর এখন আপনি সিরিয়াল মেইনটেইন আছে বলতে হবে। আপনি মানুষটাই তো এমন যাকে ভালোবাসা যায়। আপনি আমাকে প্রথম দেখেছিলেন কোথায়? আপনার ভাইয়ার বিয়েতে। আপনি আমার ভাইয়ের বিয়েতে এসেছিলেন? তখনই আপনাকে প্রথম দেখেছিলাম। আপনি কি হিসেবে এসেছিলেন ভাইয়ের বিয়েতে? পাত্রপক্ষ নাকি পাত্রীপক্ষ হয়ে? পাত্রপক্ষ হয়ে। আপনি পাত্রপক্ষ হলেন কিভাবে? এবারের ছোট বউ আমি, তাহলে আপনি বলেন আমি কোন পক্ষের হব? ওই, আপনি তখন ছোট বউ ছিলেন নাকি? ছিলাম। আপনি আপনার আম্মুকে জিজ্ঞেস করেন। আমার কেন জানি মনে হয় আমি পাগল হয়ে যাব। আমি আপনাকে আমার প্রেমে পাগল করে ছাড়বো। আমাকে সাইড দিয়ে আমাকে আম্মুর সাথে কথা বলতে হবে। আরে বসেন, এত তাড়া কিসের? সারাদিন তো সময় পড়ে আছে, তখন কথা বললেন না হয়। এখন আমাকে একটু আদর করেন। এখন আমাকে যেতে দিন, পরে এসব নিয়ে ভাববো। ঠিক আছে, তবে আপনি আজ থেকে আমাকে তুমি অথবা সুমাইয়া নাম ধরে ডাকবেন। আমি পারবো না। আপনাকে পারতেই হবে, না হলে আমাকে আমার পথ বেছে নিতে বাধ্য হব। মানে?
মানে হলো আপনার থেকে আপনার ইজ্জত কেড়ে নেব। ইন্দানিল্লাহ, আপনি সাইড হন, আমি বেরোবো। সময় আর কিছু না বলে সাইড হয়ে গেল। আমি আর দেরি না করে বাইরে যেতে লাগলাম, তখনই সময় ডাক দিল। ওই শোনেন, কি বলেন? মুখটা ধুয়ে তারপর বাইরে যান প্লিজ। লাগবে না। তারপর সেখান থেকে চলে আসলাম বাইরে। সময় পেছন থেকে বলে উঠলো, কেউ যদি কিছু বলে তখন আমাকে আর বলতে পারবেন না বলে রাখলাম। সময় অযথা কথা বলে আমাকে আটকাতে চাইছে, এটা বুঝতে পারলাম। তাই ওর কথায় কান্না দিয়ে সোজা চলে আসলাম। সময় আর কিছু না বলে শুয়ে শুয়ে হাসতে লাগলো। আমি সোজা চলে গেলাম ড্রয়িং রুমে। গিয়ে দেখি ভাবি বসে আছে। ভাবি, আম্মু কই? ভাবি আমার দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলো। তারপর হঠাৎ করে হেসে দিল। কি হলো, হাসছো কেন? এদিকে আসো। না, আগে বল আম্মু কোথায়, তারপর আসবো। এদিকে আসতে বলছি আমি। দূর, ভালো লাগছে না, বলো কি বলবে। কানটা এদিকে নিয়ে আসো। কেন? এমনি বলছি, তাই আনো। বলো। তোমাকে যে সুমাইয়া আদর করে সেটা কি আমাদের দেখাতে এসেছো? মানেটা ওইদিকে তাকালেই দেখতে পারবে। আয়না দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। সুমাইয়া লিপস্টিক দেওয়া ঠোঁট দিয়ে আমার ঠোঁটগুলো লাল করে দিয়েছে। একেবারে ঠোঁটে স্পষ্ট দাগ ফুটে উঠেছে। যে কেউ দেখলে বুঝতে পারবে এটা কিস করার দাগ। এজন্য সুমাইয়া হয়তো বলেছিল মুখ ধুয়ে আসতে। দূর, কি সমটা না পেতে হলো। এসব ভাবছিলাম, তখনই ভাবি বলে উঠলো, ছোট সাহেব, এত ভাবাভাবি কিছুই নেই, যান গিয়ে মুখ ধুয়ে আসেন। গালে হাত দিয়ে সোজা রুমে চলে আসলাম। সোজা চলে গেলাম ওয়াশরুমে। সুমাইয়া আমাকে দেখে আবার হাসতে লাগলো। এমন হাসি হাসছে যেন অনেক মজা পেয়েছে। আমি মুখ ধুয়ে বাহিরে এসে দেখি সুমাইয়া এখনো হাসছে। এত হাসার কি আছে? আগে বলেছিলাম, কিন্তু আপনি না শুনে চলে গেলেন। এখন হলো তো শিক্ষাটা। আপনি মানুষই ভালো না। গিয়ে দেখি ভাইয়া বাসায় এসে গিয়েছে, আর ভাবি আর ভাইয়া হাসছে। কি ছোট সাহেব, এখন বলেন কি লাগবে আপনার? ভাবির দিকে শরমে তাকাতে পারছি না, তাও শরম ভেঙে ভাবির কাছে গেলাম। ভাইয়া আর ভাবি পাশাপাশি বসে আছে। ভাই, একটু সরে বসো তো। কেন? সরে বসো, তারপর বলতেছি। ভাইয়া সরে বসতেই আমি ভাবির কোলে মাথা রেখে শুয়ে বললাম, ওই তুই আবার আমার বউয়ের কোলে মাথা রাখলি কেন? তোমার বউ লেখা আছে কোথাও? তোর নিজের বউ থাকতে আমার বউয়ের কোলে মাথা রাখতে শরম করে না তোর? ওইটা বউ না, জল্লাদ। ওই তোমরা দুজন থামলে। ছোট সাহেব বলো, কি বলবে? বলো, কি জানতে চাও? আচ্ছা সুমাইয়া, এখানে বসে বসে কি করো? রুমে যাও। তুই সুমাইয়ার ব্যাপারে কি জানতে চাচ্ছিলি? এখানে বসে বসে কি করো? রুমে যাও। কিছু না, তুমি যাও এখন। আগে বল, তারপরে যাব। আচ্ছা ভাই, তুমি ভাইকে বিয়ের আগে কি দেখেছিলে কখনো? কেন? দেখোনি হয়তো। দেখলে এমন ছাত্রটাকে বিয়ে করতে না তুমি। মানুষের কথা শুনতে বসে থাকি। ভাবি জোরে হেসে দিল। আমি তোর মতো ছেঁচড়া না যে নিজের বউ থাকতে আরেকজনের বউয়ের কোলে গিয়ে শুয়ে পড়ি। আমি হেসে যাও এখন এখান থেকে। যাচ্ছি। তবে তুমি আমার ভাইটাকে নষ্ট করেছো বলে রাখলাম। বলো, কি বলবে? ভাবি, সুমাইয়া আর আমাদের সাথে পারিবারিক সম্পর্কটা কি? আমি জানি না তো। দেখো, আমি জানি তুমি জানো। বিশেষ করো, আমি জানি না ছোট সাহেব। আমার বিয়ের দুদিনই সুমাইয়াকে প্রথম দেখেছিলাম। ও আচ্ছা, আগে এটা বলো যে তোমার সাথে আমার বিয়েটা হলো কিভাবে? মানে আমাকে যে মেয়ের ছবি দেওয়া হয়েছিল তার সাথে বিয়ে না হয়ে তোমার সাথে কিভাবে হলো? তোমার বিয়ে তো সুমাইয়ার সাথেই ঠিক হয়েছিল। তুমি রাজি হবে না, তাই অন্য একটা মেয়ের ছবি দিয়ে রাজি করানো হয়েছে। তাই বলে এত বড় ধোঁকা দেওয়া হবে আমাকে? আমি কি জানতাম নাকি যে এমনটা হবে? সুমাইয়ার বিয়ের পর আমাকে সব বলেছে। কি বলেছে? বলেছে ও নাকি তোমাকে কয়েক বছর ধরে পছন্দ করে। তারপর ও নাকি আম্মুর সাথে সব প্ল্যান করে এইসব করেছে। ও, তার মানে এই খেলায় প্লেয়ার 3 জন? কিসের খেলা আর কিসের প্লেয়ার? আগে ক্লিয়ার হয়ে নেই, তারপর তোমাকে সব বলবো। ওকে, তবে পাগলামো করো না, ওকে? আচ্ছা ভাবি, আম্মু কই? রুমে গিয়ে দেখো। আচ্ছা, আগে আম্মুর সাথে কথা বলে আসি, তুমি থাকো। আম্মু রুমে গিয়ে দেখি আম্মু বসে আছে, তাই দরজায় নক করলাম। মাদার তেরেসা আসতে পারে? আয়। আমি তো শুনলাম তা কি সত্যি নাকি? কি শুনছিস? আম্মু, তোমাকে নাকি মাদার তেরেসার পুরস্কারটা দেওয়া হবে। ফাজলামি বাদ দিয়ে কি বলবি বল। আম্মু, তুমি কিন্তু নিজের ছেলের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। কেন? আমি আবার কি করলাম? তুমি কি করনি তাই বলো। আচ্ছা এসব বাদ দাও, আগে বলো সুমাইয়ার সম্পর্কে আমাদের কি হয়? তোর বউ আমার বউমা। তুমি কথা ঘুরাচ্ছ কেন? আমি কোথায় কথা ঘুরালাম? আচ্ছা, সুমাইয়া আমাদের বাসায় বিয়ের আগে কয়বার এসেছিল? 2 বার এসেছিল। কেন এসেছিল? একবার তোর ভাইয়ের বিয়ে খেতে,
আরেকবার তোর বিয়ের কথা বলতে। ভাইয়ের বিয়েতে এই মেয়ে আসতে যাবে কেন? ইনভাইট করেছি তাই এসেছে। ওদের ইনভাইট করেছে কে? তোর আব্বু। কেন, ওরা কি আমাদের আত্মীয় লাগে নাকি যে ওদের ইনভাইট করেছো? সেটা আমি কিভাবে বলবো, তুই গিয়ে জিজ্ঞেস কর। আমার ভয় করে, তুমি গিয়ে জিজ্ঞাসা করো যে ওরা আমাদের কি হয়। আমি পারবো না। যাও না প্লিজ, গিয়ে আব্বুরে জিজ্ঞাসা করবে ওরা সম্পর্কে আমাদের কি হয়। আম্মু কিছু না বলে চুপ করে আছে। আমি একবু কাশ নিয়ে তাকিয়ে রইলাম আম্মুর দিকে। আব্বুকে বলার সাহস আমার নেই, তাই চুপচাপ বসে রইলাম আম্মু কি বলে তা শোনার জন্য। আমি পারবো না। আমার শোনা আম্মু, তুমি যাও না, গিয়ে একটু বলো না আব্বুকে। বললাম না পারবো না। ঠিক আছে, আমি দেখে নিব তোমাদের। হঠাৎ মনে হলো আরেকটা কথা, তাই ঘুরে দাঁড়ালাম। কি হলো, আবার দাঁড়ালি কেন? তুমি মিথ্যা বলছো না তো? তুমি জেনেও না জানার ভান করতেছো। মানে? তোমাকে আমি কোন মেয়ের ছবি দিয়েছিলাম আর তুমি কোন মেয়েকে বউ বানিয়ে এনেছো। আমি ছবিটা তোর আব্বুর হাতে দিয়েছিলাম, তারপর আমি নিজেও জানি না কি হলো। তোমার কথায় কেমন যেন একটা মির্জাপুরি গন্ধ আসতেছে। মানে আমি শিওর তুমি মিথ্যা বলছো। ওই গেলে তুই নাকি মার খাবি এখন? যাচ্ছি, তবে তোমাদের সবাইকে আমি দেখে নিব। শালা আর কেমনটা লাগে, সবাই মিলে আমার সাথে মজা করছে। ভালো লাগছিল না, তাই আবার গেলাম ভাবির কাছে। কি হলো, মুখটা শুকনো লাগতেছে কেন? আরে বলো না আম্মু, এখন বলে আব্বু আছে নাকি? ও, তা আব্বু জিজ্ঞেস করছিল? না। আচ্ছা তুমি রুমে যাও, আমি আসতেছি একটু পরে। আমি মনটা খারাপ করে রুমে গেলাম, গিয়ে দেখি সুমাইয়া ঘুমাচ্ছে। তাই চুপচাপ ওর পাশে গিয়ে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ সুমাইয়া পাশ ফিরে আমাকে জড়িয়ে ধরে ঘুমের মধ্যে। আমি সরে আসতে চাইলাম, কিন্তু তার হলো না। এমন ভাবে জড়িয়ে ধরেছে যে নড়তেও পারছি না। ভাবছি ডাক দিব, কিন্তু উঠে আবার যদি নাটক শুরু করে দেয়, তাই আর ডাক দিলাম না। চুপচাপ এভাবে বসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ কেউ দরজায় নক করলো। তাকে দেখি ভাবি দরজায় দাঁড়িয়ে মুচকে মুচকে হাসছে। আমি এখন আসবো নাকি পরে? পরে আসবে কেন, এখনই আসো। না, স্বামী স্ত্রীর পার্সোনাল টাইমে আসলাম নাকি, তাই আর কি। ভাবি তুমিও শুরু করলা? আরে আমি তো মজা করছিলাম। তা সুমাইয়া, এই দুপুর বেলায় ঘুমাচ্ছ কেন? সারা রাত আমার মাথাটা খেয়েছো তো, এখন আর কি করবে? চুপ, বউকে কেউ এই কথা বলে? বউ না, জল্লাদ, সবসময় প্যারা দিয়ে থাকে। তাও তোমাকেও আগলে রাখতে হবে, মনে রেখো। তা এসেছিলাম যে কারণে। বলো কেন এসেছিল? তোমার তো কাল সুমাইয়াদের বাসায় যেতে হবে, সো তোমাদের কি কি লাগবে তার একটা লিস্ট বানিয়ে নিতে এসেছিলাম। আমি ওদের বাসায় যাব না। এসব বললে হয় নাকি? নিয়ম তো পালন করতেই হবে পোকা। ও একা যে প্যারা দেয়, জানি না ওর বাসায় ভাই বোন না পেলে আর কত প্যারা দেবে। ও, তো একাই এদের পরিবার। এজন্য তো বলি, এত রাগী হওয়ার কারণটা কি? তা তোমার কি কি লাগবে? আমি কি আগে বিয়ে করেছি নাকি যে কি কি লাগবে তা জানবো? ভাইয়ের জন্য যা এনেছিলে তা তো লাগবে। পরের বার যদি বিয়ে করি তখন বলতে হবে না। তোমার কি আরো বিয়ে করার নিয়ত আছে নাকি? তো একটা বিয়ে করলে হয় নাকি? 4-5টা বউ লাগে এখনকার জামানায়। চুপ শয়তান, সুমাইয়াকে ডাক দাও। আর ওর কিছুই লাগবে না, আমাকে জ্বালাতে পারলে ওর চলে। বেশি কথা না বলে মাহিকে ডাক দাও। আচ্ছা। সুমাইয়া চোখ খুলে তাকিয়ে দেখে আমাকে জড়িয়ে ধরে আছে, তাই মুচিয়ে একটা হাসি দিল। সুমাইয়া উঠো, ভাবি এসেছে। সুমাইয়া বিছানা থেকে উঠে বসেছে। সুমাইয়া এখন ঘুমাচ্ছ কেন? এমনি চোখটা লেগে গিয়েছিল আর কি। ও, কাল তো বাসায় যাবে, তা কি নিয়ে যাবে তার একটা লিস্ট করতে এসেছি। ও আচ্ছা, আপনি একটু বসেন, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা যাও। সুমাইয়া ফ্রেশ হতে চলে গেল। ভাবি তুমি দিন দিন এত সুন্দর হচ্ছে কেন বলো তো? পাম দেওয়ার কারণটা জানতে পারি? সত্য বললেও নাকি পাম হয়ে যায়। ধুর, ভালো লাগে না। সোজা হয়ে বসো। ও, এই কারণে তাহলে পাম দেওয়া। আমি ভাবির কোলে শুয়ে গেলাম। মাথার চুলগুলো টেনে দাও তো একটু। সুমাইয়া দেখলে কি ভাববে বলতে পারো? কিছুই ভাববে না। আর সুমাইয়ার তো খুশি হওয়ার কথা যে তার স্বামী বিশেষ সুন্দরী কোলে শুয়েছে। বাহ, আজকে এত পাম দিতেছো, কাহিনীটা কি বলবে? কিসের কাহিনী থাকবে আবার? কোনো কাহিনী নেই। কাহিনী তো একটা আছে, কি সেটা বলে ফেলো। ভাবি তুমি একটু কষ্ট করতে পারবে? কি কষ্ট বলো? তুমি একটু সুমাইয়ার কাছ থেকে জানতে পারবে ওর কি সম্পর্ক আমাদের পরিবারের সাথে? ওকে ছোট সাহেব, আমি জিজ্ঞেস করব। ভাবি জিজ্ঞাসা করলে হবে না, তুমি ভুলে ভালে ওর পেট থেকে কথাটা বের করবে। ওকে, আমি দেখতেছি। থ্যাঙ্কস আমার কিউট ভাবি।
বোকা ছেলেটা। কথাটা বলা শেষ হওয়া মাত্রই সুমাইয়া রুমে ঢুকলো, গিয়ে আয়নার সামনে বসে গেল। সুমাইয়া, বলো তোমার কি লাগবে? সুমাইয়া অনেকগুলো জিনিসের নাম বলে দিল। আমি ভাবির কোলে শুয়েছিলাম। ভাবি, আপনার দেবর কি ঘুমিয়ে গেছে? না, ছোট সাহেব তো সজাগই। ও, তাহলে আপনারা কথা বলেন, আমি একটু আম্মুর রুমে যাব। আমি আবার চোখ খুললাম। এত ভালো মেয়েটাকে তুমি মেনে নিতে পারছো না কেন? ভাবি, আমি জানি আমাকে একলা পেয়ে কি করে। উপরে উপরে সময় সাধু, আর আমাকে একা পেলে চাবিয়ে খায়। কি বলো, তাই নাকি? এমন ভাবে মনে হয় কোন আসামিকেও টর্চার করা হয় না যেভাবে আমাকে টর্চার করে। আমিও তোমার ভাইকে জ্বলাই, তাতে কি হয়েছে? এরকম একটু জ্বালা সহ্য করতে হয়। কোথায় তুমি, কোথায় পুলিশ বেবি? আচ্ছা বুঝলাম, এখন তুমি ঘুমাবে নাকি আমি চলে যাব? আরে ঘুমালে তারপর যাবে। ওকে, তুমি ঘুমাও, আমি তোমার মাথার চুলগুলো টেনে দিচ্ছি। তারপর ভাবির কোলে মাথা রেখে ঘুমানোর জন্য শুয়ে গেলাম। মাথার চুলগুলো টেনে দেওয়ায় তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে তাকিয়ে দেখি মাথার নিচে নরম কিছু বিছানো, সেটা বারে বারে উঠানামা করছে। মনে হচ্ছে আমি কারো পেটের উপর শুয়ে আছি। ভাবি তো চলে যাওয়ার কথা, আর আমি তো ঘুমিয়েছিলাম ভাবির কোলে। মাথার নিচে পেট আসলো কোথা থেকে? এইভাবে লাফিয়ে উঠলাম। উঠে যা দেখলাম তা দেখার জন্য প্রস্তুতি ছিলাম না মোটেও। তাকিয়ে দেখি সময় ঘুমাচ্ছে আর আমি ওর পেটের উপর শুয়ে আছি। তাই মুখ থেকে বেরিয়ে গেল আহ, আওয়াজে সময় উঠে গেল। কি হলো, এভাবে চেঁচাচ্ছেন কেন? সরি, আসলে আমি ইচ্ছে করে করিনি। কি করেননি? আমি ঘুমের মধ্যে আপনার পেটে মাথা রেখেছিলাম। তো কি হয়েছে? আপনি কিছু মনে করেননি তো? এত ঢং করেন কেন? একেবারে সাধু সাজেন, যেন কিচ্ছু বোঝেন না। মানে বোঝেন না আপনি? না, কি বলেন? ওই, আপনার মাঝে কি কোনো ফিলিংস নেই? মানে? ওই, আপনার পাশে এত একটা সুন্দর মেয়ে থাকতে আপনার ফিলিংস সুখী দেয় না? কিছুই বললাম না, দেখলে মনে ফিলিংস জাগে, কিন্তু তুমি যা হুমকি দাও তাতে সব ফিলিংস মাটি হয়ে যায়। এত স্লিম পেটে শুয়ে থাকতে আপনার ভালো লাগলো না? লাফিয়ে উঠে গেলেন, কি সমস্যা? হ্যাঁ, আগে এটা বলেন, ভাবির কোলে শুয়েছিলাম, সেখান থেকে আমি আপনার পেটের উপর আসলাম কিভাবে? ভাবি আপনাকে আমার কাছে, মানে আপনার কিউট বউয়ের কাছে ট্রান্সফার করে গেছে। কি ভাবি তোমার কাছে দিয়ে গিয়েছে? আপনার কি মনে হয় আমি মিথ্যা বলতেছি? আচ্ছা, আমি ভাবিকে জিজ্ঞেস করবো এটা। কি জিজ্ঞেস করবেন? যে আমাকে তো কি হলো, আপনি এভাবে আগাচ্ছেন কেন? কোনো কিছু না বলে সময় শুধু আমার দিকে আসছে। উপায় না দেখে আমি এক পা করে পিছনের দিকে যেতে লাগলাম। ওই, আপনি ঠিক আছেন তো? আমি একদম ফিট আছি। তাহলে এভাবে আমার দিকে আসছেন কেন? এমনি ভালো লাগতেছে তাই। এটা বলতে না বলতেই পিঠ ঠেকে গেল দেয়ালে। বুঝলাম আজকে কপালে খারাপ কিছু আছে। সময় এখন আমার থেকে 2 ইঞ্চি দূরে, ওর হার্টের প্রতিটা ধুক ধুক আমি শুনতে পাচ্ছি। সময় থেমে গেল, তারপর ওর মুখটা আস্তে আস্তে আমার দিকে আনতে লাগলো। ওই, কি করছেন আপনি? ছেলে ধর্ষণের নাম শুনেছেন কখনো? আপনাকে আজকে তাই করব। কি? সরি, ছেলে না, স্বামী ধর্ষণ। ওরে আল্লাহ, আমি কার পাল্লায় পড়লাম? বউয়ের পাল্লায় পড়েছেন আজকে, তাই আজকে যা চাইবো তাই দিতে বাধ্য আপনি। ওর এখান থেকে বাঁচতে হবে যে কোনো উপায়ে। কি করা যায় ভাবছি। কি চান বলেন তো আপনি? কত টাকা লাগবে বলেন? আপনার মনটা চাই, দিবেন? না। তাই তো জোর করে নিলাম। দেখেন, আমাকে জোর করবেন না। জোর করলে কি করবেন? আমি রেগে যাব। বুঝছি চান্দু, আপনাকে এটা দিয়ে ঠিক করতে হবে। ওই, এটা কেন ধরছেন? গুলি চলে গেলে আমার কাজ শেষ। এতক্ষণ ভালো করে বলছিলাম, কথা শুনেননি। এখন নিজ থেকে সব করবেন, এখন ভালো লাগবে। মানে আপনি এখন আমাকে আদর করবেন, আর আমি শুধু সেটা উপভোগ করব। আমার দিকে বন্দুকটা তাক করে শুয়ে আছে সুমাইয়া, আর মিটি মিটি হাসছে। কি হলো, এদিকে আসেন না কেন? আপনি এটাকে সাইডে রেখে দেন। বিশ্বাস করেন, আপনি যা বলবেন আমি তাই শুনবো। এটা সাইডে রেখে দিন প্লিজ। আপনি এদিকে আসবেন নাকি আমি উপরে আসব? আমি আসতেছি। আমি আমার মাথাটা আপনার কোলে রাখবো, সেই খাটের সাথে হেলান দিয়ে বসেন। সুমাইয়ার কথা মতো বসে গেলাম। সুমাইয়া দেরি না করে আমার কোলে মাথা দিয়ে শুয়ে গেল। জানেন, এখন মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী মেয়ে আমি। ও হ্যাঁ, আপনাকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। কি কথা? আমার আর আপনার বুকে মাথা রেখে ঘুমাতে ভালো লাগে না। তো ঘুমানোর দরকার নেই। আজ থেকে আমি বালিশেই মাথা রেখে ঘুমাবো। ওকে, তাহলে আমি আরেকটা বালিশের ব্যবস্থা করি। আরেকটা বালিশ দিয়ে কি করবেন? এই খাটে বালিশ মাত্র একটা, যেটাতে আমি ঘুমাই। সো আপনি ঘুমালে আরেকটা বালিশ লাগবে।
আমি এটাতেই মাথা রাখবো। তাহলে আমার জন্য নিয়ে আসি। আপনার বালিশ আছে? কোথায়? আছে। তার আগে একটা কথা বলেন। কি বলেন? আমি জানি আপনারও কষ্ট হয় আমাকে বুকে নিয়ে ঘুমাতে। কি বলেন? যাক, একটা প্যারা থেকে মুক্তি পেলাম, তাই মনে মনে লুঙ্গি ডান্স দিতেছিলাম। তখনই সুমাইয়া বলে উঠলো, তাই ঠিক করেছি আজ থেকে আপনি আমার পেটে মাথা রেখে ঘুমাবেন। জানেন, আপনার মাথাটা যখন আমার পেটে থাকে তখন আপনি আমাকে জড়িয়ে ধরে থাকেন, তখন আমার অনেক ভালো লাগে। তাই আমি চাই আজ থেকে আপনি আমার পেটে মাথা রেখে ঘুমাবেন। আজ থেকে আমি বালিশে মাথা রাখবো আর আপনি আমার পেটে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমাবেন। বুঝতে পেরেছেন? আমি মাথা নেড়ে শুধু হ্যাঁ বললাম। গুড বয়। এখন একটু আমার চুলগুলো গুছিয়ে দিয়ে মাথায় একটু তেল দিয়ে দেন তো প্লিজ। আমি তেল দিয়ে দিব? হ্যাঁ, কেন, কি সমস্যা? আসলে আমি তেল দিতে পারি না। না পারলে শিখে নিন। অন্য লোককে দেখি তারা তাদের বউকে কত আদর করে, মাথায় তেল দিয়ে দেয়, নিজ হাতে খাইয়ে দেয়, তাকে বুকে জড়িয়ে ধরে সারা রাত ঘুমায়, আর তার কত কেয়ার করে। তো আর আমার কপালটাই পোড়া। পেস্টটা ব্যাককল স্বামী আমার কপালে জুটেছে। মানে? একটু রোমান্স জানে না। ওই আপনি জানেন, আমি যদি ছেলে হতাম আর আমার পাশে এত সুন্দরী মেয়ে থাকতো, তাহলে আমি কবেই তাকে নিজের বউ বানিয়ে নিতাম। আর আপনি একটা লোক যার কি না কোনো ফিলিংসই নেই। আপনাকে দেখলে তো সব ফিলিংস। সুমাইয়া যদি বুঝতে পেরে যায় কি বলতে চেয়েছিলাম, তাহলে আজকে আমার আর রক্ষা নেই। তাকে দেখি সুমাইয়ার চেহারাটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। কি হলো আপনার? ওই আপনি কি বলতে গিয়ে থেমে গিয়েছিলেন? না, কিছু না। আজ থেকে দেখব আপনাকে কে বাঁচায় আমার হাত থেকে। আল্লাহ, তুমি ছাড়া এখন রক্ষা করার মালিক আর কেউ নেই। আজ রাতটা বাঁচিয়ে দাও, নাহলে আমাকে ব্লেন্ডার দিয়ে পিষে ফেলবে। সাধারণ একটা পুলিশ না গুন্ডা, এটাই বুঝতে পারছি না। আমার সাথে কেন এমন করে? এসব চিন্তা বাদ দিয়ে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। যা হবার রাতে দেখা যাবে। ফ্রেশ হয়ে এসে ফোন দিলাম হাবিবাকে। কিছুক্ষণ রিং হওয়ার পর ধরলো। এই, তুই কই রে পেতনি? তোর দুলাভাইয়ের সাথে একটু ঘুরতে বাইরে হইছে। ওই, তুই বিয়ে করলি কবে? আরে বিয়ে এখনো করি নাই, তবে খুব তাড়াতাড়ি করে ফেলবো। ও আচ্ছা। আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিয়ে এখন তোমরা সবাই তো ভালোই সুখে আছো। কেন, কি হয়েছে তোর? কি হয়েছে জানোস না? তোর সামনে পেলে এখন থাপড়ায় গাল দুটা লাল করে দিতাম। কেন জানো, কি করেছে আমি? ওলে আমার জানুটা সিটির বাইরে আছে নাকি? তাহলে আসলে আমাকে জানিও। আমি গিয়ে তোমার মাথার চুলগুলো এক একটা করে টেনে তুলবো, তারপর সেটার পিক ফেসবুকে আপলোড দিব। আর ক্যাপশন কি হবে জানো? না, কি? বন্ধুকে ধোকা দেওয়ার মাথার সব চুল পড়ে গিয়েছে এই পেতনির। সবাই দোয়া করবেন ওর চুলগুলো যেন আবার উঠে। কেমন হবে ক্যাপশনটা? ওই আমি তোরে কি ধোকা দিলাম? তোরা চারজন মিলে আমাকে বরবাদ করে দিয়েছিস। কি করেছি আমি সেটা তো বলবি। আচ্ছা, একটা সত্যি কথা বলবি? ওলে আমার বাবুটা, বলো কি জানতে চাও? সুমাইয়ার সাথে আমাদের পরিবারের কি সম্পর্ক? হাবিবা চুপ হয়ে গেল। কিছু হয়তো ভাবছে। কি হলো, কথা বলছিস না কেন? হ্যালো 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 হুসেন, তুই বুঝতে পারতেছিস আমার কথা? তুই বল, আমি সব শুনতে চাচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো। আমি বুঝতে পেরেছি পেতনিটা বলা লাগবে, তাই এমন করছে। একবার ওকে হাতের কাছে পাই, তারপর মজা বোঝাবো। এসব চিন্তা বাদ দিয়ে বই নিয়ে বসে পড়লাম। আল্লাহ জানে মেয়ে প্রায় ফেল না করে বসে থাকি। কিছুক্ষণ করার পরে সুমাইয়া একটা গ্লাস করে দুধ নিয়ে রুমে ঢুকলো। আমি সেদিকে খেয়াল না করে পড়ছিলাম, তখনই সুমাইয়ার গ্লাসটা আমার সামনে রাখলো। হিরো, এটা খেয়ে নেন। আমি এসব খাই না। আপনাকে খেতে হবে। যদি না খাই? তাহলে জোর করে খাইয়ে দিতে হবে। ওর এমন আচরণ দেখে আমি টাসকি খেয়ে গেলাম। আমি উঠে আসতে চাইলাম, কিন্তু সুমাইয়া আমার চেয়ারের দুই দিকে ওর হাত দিয়ে আটকে দেয়। ওই, আপনি কি করছেন? আমার পাগলটাকে আদর করতেছি। আমি আপনার পাগল হলাম কবে থেকে? আমার পাগলটাকে আদর করতেছি। যেদিন থেকে আপনি আমার হয়েছেন সেদিন থেকে আমি আপনার পাগলি, আর আপনি আমার পাগল। ওই, আমি আপনার পাগল হব না, আর আপনাকে আমার পাগলি বানাবো না। আমি আপনার মনের পাগলি কবেই হয়ে গেছি, এটা আপনি না করলেও আমি জানি। জানলে ভালো। এখন জান, আমাকে পড়তে হবে। পড়া পরে, আগে দুধটা খেয়ে নেন, তারপর না হয় পড়তে বসেন। আমি সব খাই না। তাহলে আপনার জন্য দুইটা অপশন আছে। কিসের অপশন? হয়তো আপনি দুধটা খাবেন, না হলে আপনাকে লিপ কিস করতে হবে। এবার ভেবে দেখেন আপনি কি করবেন।
কিস করার চেয়ে বিষ খাওয়া অনেক ভালো। আর এটা তো দুধ, তাই এটা খেয়ে নেওয়াই ভালো। সুমাইয়ের হাত থেকে গ্লাসটা নিয়ে পুরো দুধ খেয়ে নিলাম। এই তো গুড বয়। নিন গ্লাসটা, আর এখান থেকে যান। ওকে জানো। সুমাইয়ের গালে একটা কিস করে গ্লাসটা নিয়ে চলে গেল। আমি সব চিন্তা বাদ দিয়ে আবার পড়ায় মন দিলাম। রাতে খাওয়া দাওয়া করে গিয়ে রুমে শুয়ে গেলাম। কিছুক্ষণ পর রুমে ঢুকলো, আমাকে শুতে দেখতে রেগে গেল। ওই আপনি বালিশে মাথা রাখলেন কেন? তাহলে কোথায় রাখবো? আপনাকে বিকেলে কি বলেছিলেন? কখন? বলেছিলাম না আপনাকে আমার পেটে মাথা রেখে ঘুমাবেন। সো উঠেন, আমি শুয়ে নেই, তারপর আপনি শুবেন। কি আর করার, তাই উঠে বসলাম। সময় এসে বালিশে শুয়ে বলল, কি হলো, শুইতেছেন না কেন? এখন আমি ঘুমাবো না। কেন, কি হয়েছে? ঘুম আসছে না। আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকেন, তাহলেই দেখবেন ঘুম চলে আসছে। দেখেন, আপনার শ্বাস প্রশ্বাসের কারণে আমার ঘুমের অসুবিধা হবে। 1 ঘন্টা যে ঘুমালেন তখন কিছুই হয় নাই, আর এখন আসছে নাটক করতে। শুতে বসি শুয়ে পড়েন, না হলে আপনার কপালে খারাপ আছে। কি আর করার, তাই জড়িয়ে ধরে শুয়ে গেলাম সুমাইয়ার পেটে মাথা রেখে। সুমাইয়া মিটি মিটি হাসছে। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলেন। ভালোবাসেন আমাকে? যায় না। বিশ্বাস করেন, আপনাকে মনের মন্দিরে রেখেছি আমি। অনেক ভালোবাসি আপনাকে, অনেক ভালোবাসি। আমি কিছু না বলে চুপ করে রইলাম। একবার ভালোবাসেন না আমাকে প্লিজ। আমি এখন ঘুমাবো। আচ্ছা। আমি ওর পেটে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করছি, আর ভাবছি সুমাইয়া মেয়েটা কেমন যেন। হঠাৎ নরম গলায় কথা বলে, যা বোঝানোর মতো না। আবার মাঝে মাঝে কেমন যেন জোর করে। মেয়েটা এত ভালো যে কেউ তাকে ভালোবেসে ফেলবে, আর সে এখনো বুঝলো না আমি তাকে ভালোবাসি। আসলে মেয়েরা একটু বোকাই। বিশ্বাস করেন, সুমাইয়াকে আমি খুব ভালোবাসি, শুধু বলতে পারি না, আর একটু ভয়ও লাগে। তাকে হারাতে চাই না আমি, কারণ বর্তমানে আমার একটা পাগলি মেয়ে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। এসব ভাবছিলাম, তখনই সুমাইয়া বলে উঠলো, ওই আপনি ঘুমিয়ে গেলেন নাকি? ও না। তাহলে চলেন না একটু ছাদে যাই। এত রাতে ছাদে মাথা খারাপ নাকি? আমার মাথা ব্যথা করছে, আমি যেতে পারবো না। ও তাহলে আপনি ঘুমান, আমি আপনার চুলগুলো টেনে দিচ্ছি। আমি কিছু না বলে চুপচাপ শুয়ে রইলাম, আর সুমাইয়া আমার চুলগুলো টেনে দিতে লাগলো। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভেঙে গেল তাড়াতাড়ি। তাকিয়ে দেখি সুমাইয়া আমার বুকে মুখ লুকিয়ে আছে। আমি হালকা করে সুমাইয়ার মাথায় হাত বুলে দিতে লাগলাম। তখনই সুমাইয়া হঠাৎ বলে উঠলো, কপালে একটা কিস করেন। আমি চমকে উঠলাম ওর কথা শুনে। তাড়াতাড়ি হাত সরিয়ে ফেললাম। আমার হাত সরিয়ে ফেলা দেখে সুমাইয়া আমার দিকে রিক্ত চোখে তাকালো। কি হলো, হাত সরিয়ে নিলেন কেন? এমনি। তাহলে এখন কি করবেন তা কি বলে দেব, নাকি নিজে থেকেই করবেন? মানে? সকালবেলায় যে বউকে কিস করতে হয় তা কি বলে দিতে হবে নাকি? কে আমার বউ? আমি। আমার কোনো বউ নেই। তাহলে আমি কে? ওই ওই করছেন কি? শ্বাস বন্ধ হয়ে মারা যাব তো। আমার এমন স্বামীর দরকার নেই যে কিনা তার বউকে চেনে না। চিনি তো আপনাকে। তাহলে বলেন আমি কে? আপনি হলেন আমার বেস্টুর কাজিন। কি? ওই ব্যথা পাচ্ছি তো। আমাকে যে ব্যথা দিলেন? শেষে উপায় না পেয়ে সুমাইয়াকে টান মেরে শুয়ে দিলাম, আর বুকের মাঝে শক্ত করে জোরে ধরে রাখলাম। সুমাইয়া প্রথমে ছোটার চেষ্টা করলো, কিছুক্ষণ পর একদম শান্ত হয়ে আমার বুকে মাথা রেখে শুয়ে গেল। হয়তো বুকে কান লাগিয়ে শোনার চেষ্টা করছে, হাটে কান নাম চলছে। এভাবে কিছুক্ষণ দুজনে চুপচাপ শুয়েছিলাম। হঠাৎ সুমাইয়া বলে উঠলো, আপনি এত খারাপ কেন? আমি কি করলাম? আপনি আমাকে কষ্ট দেন শুধু। এতক্ষণ মেরে এখন বলছেন আমি আপনাকে ব্যথা দিয়েছি। আপনাকে আরো মারা উচিত, শয়তান কোথাকার। মারেন না, করেছে কে? পুলিশ হয়েছেন বলে পাবলিককে তো মারতেই পারেন। চুপ কেন, কথা বলবেন না? কেন? আপনার হার্টের ধুকধুক শব্দটা কথা বললে শুনতে অসুবিধা হয়। কি? চুপ করে শুয়ে থাকুন তো। সময় মেয়েটা আলাদা টাইপের, সারাদিন আমাকে জ্বালাবে আর রাতে আমার বুকে শুতে চলে আসবে। ভালোবাসি আমিও, কিন্তু ততদিন ওকে আপন করে নিব না যতদিন ওকে সেটা জানাতে না পারি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা নিজেও জানি না। চোখ খুলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বেজে গিয়েছে। তাই উঠে বসলাম। সুমাইয়া পাশে নেই, হয়তো বাইরে কাজ করছে। তাই উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। বাইরে এসে দেখি সুমাইয়া আমার জন্য কফি নিয়ে আসেনি, তাই নিজেই রেডি হয়ে চলে গেলাম নিচে। ভাবি সোফায় বসে টিভি দেখছে, আর ভাইয়া রেডি হয়েছে অফিসে যাবে বলে। কিরে নবাব, বাজে কয়টা? এখন ঘুম থেকে উঠছিস? সময় কম, পরে কথা বলবো। তোর তো সারা জীবনও সময় হবে না, শেষরা কোথাকার। ভাবি তুমি কি কিছু বলবে না? আমি মেরে হসপিটালে পাঠিয়ে দেবো কিন্তু ভাইয়াকে। আয় দেখি কে কাকে মারে। ওই তোমরা থামবে না, আজকে রফা দফা হয়ে যাবে। হুসাইন, তুমি এদিকে আসো, পাগলটার সাথে লাগতে যেও না। ঠিকই বলছো, পাগলে মারলে পরে বিচার পাবো না। কি আমি পাগল?
আমার বউ আমার বিরুদ্ধে, যা থাকবো না আর। আমি গিয়ে ভাবির কোলে শুয়ে গেলাম। কি হলো, কাউকে খুঁজতেছো নাকি? সুমাইয়া কোথায়? সুমাইয়াকে নাকি? সুমাইয়া কোথায়? ওকে সকাল থেকে একবারও দেখিনি। ওলে আমার দেবটা তো দেখি বউকে না দেখে থাকতেই পারে না। আরে তেমন কিছু না, আসলে এখনো কফি নিয়ে যায়নি তো, তাই আর কি জিজ্ঞাসা করছিলাম কোথায় ও। সুমাইয়া কোথায় তুমি জানো না? না, কোথায় সুমাইয়া? সুমাইয়া আজকে ভার্সিটি গেছে, ও নাকি জরুরি একটা ফোন এসেছে, তাই ও তাড়াতাড়ি বেরিয়ে গেছে। ও, তুমি ঘুমিয়েছিলে তাই তোমাকে ডাকিনি, আর কফি মেশিনে আছে, যাও নিয়ে এসো। পাগলিটা একবার বলে গেলে পারতো, আর ও ছাড়া 3টা দিন কিভাবে কাটাবো তাও যায় না। যাক, এসব চিন্তা বাদ দিয়ে কফি খেয়ে নাস্তা করে ফেললাম। সারাদিন পার করলাম কোন রকম ভাবে, ভালো লাগছিল না, তাই বিকেলে ঘুমিয়েছিলাম। হঠাৎ কে যেন আমার উপরে উঠে শুয়ে পড়লো। আমি তাকিয়ে দেখি সুমাইয়া আমার বুকে মাথা রেখে শুয়ে গিয়েছে। আমাকে এমন ভাবে জোরে ধরে আছে যে বাইরে ইউনিফর্মটা পর্যন্ত খুলেনি সুমাইয়া, হয়তো এখনই বাসায় এসেছে। ওই, আপনি সারাদিনে আমাকে একবারও কল দেননি কেন? আপনার কাজে ডিস্টার্ব হয়ে যায় নাই? আমার সবচেয়ে বড় কাজ তো আমি বাসায় ফেলে গেছি। কোন কাজটা? এই যে আপনার বুকে মাথা রেখে আপনার হার্টের শব্দ শোনা। তাই ইউনিফর্মটা এখন খুলেননি কেন? রাতে আরেকটু কাজ আছে, সেটা শেষ করতে হবে। ও, সারা রাত নাকি? আমার পাগলটাকে ছাড়া আমি সারা রাত বাহিরে থাকবো তা কি কখনো হয়? ও, তাই এখন গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিন। না। কেন? কারণ আপনাকে ছেড়ে যেতে মন চাইতেছে না। চুপ গিয়ে খেয়ে আসেন, তারপর আবার এসে কথা বলেন। এখন খেতে মন চাইতেছে না। যা বলছি তাই করেন। আমি হাসতে হাসতে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। রাতে প্রায় 1:30 বাজে। ঘুম আসছে না, এখনো সুমাইয়া আসেনি। কিছুক্ষণ পর হঠাৎ কেউ পিছনে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আমি আনমনে ছিলাম, তাই ধাক্কা সামলাতে না পেরে ছাদের মাটিতে পড়ে গেলাম। আমি পড়ে তাকিয়ে দেখি সুমাইয়া আমার উপর শুয়ে আছে আর হাসছে। কি হলো, হাসছেন কেন? আপনাকে পড়ে যেতে দেখে একটা মেয়ের ধাক্কা সামলাতে পারেন না? কেমন পুরুষ আপনি? হঠাৎ তো, তাই তাল সামলাতে পারিনি। আমি না হয় বুঝতে না পেরে পড়ে গিয়েছি। আপনি পড়লেন কেন? আমার পাগলটা যেখানে থাকবে আমিও সেখানে থাকবো, আর সে যেভাবে থাকবে আমিও সেভাবেই থাকবো। তাই বলে আমার উপরে শুয়ে পড়বেন? আপনিই তো আমার বিছানা। আমি যখন থাকবো না তখন কি হবে আপনার বিছানা? কথা বলার সাথে সাথে সুমাইয়া চুপ হয়ে গেল, আর আস্তে আস্তে চোখ মুখ লাল হতে লাগলো। হঠাৎ সুমাইয়া ওর কোমর থেকে পিস্তলটা বের করে সোজা কপালের মাঝে বরাবর রাখলো। পিস্তল ওইখানে দেখে আমার ভয়ে শরীর কাঁপতে লাগলো। হঠাৎ কি বলে ফেললাম যে এত রেগে গেল? আল্লাহ রক্ষা করো আমাকে। মনে মনে আল্লাহকে ডাকছিলাম, তখনই সুমাইয়া বলে উঠলো, ওই কি বললি তুই? কই কিছু না তো। আর আপনি আমাকে তুই করে বলছেন কেন? তোর 14 গোষ্ঠীকে তুই করে বলবো। তুই আগে কি বলছিস সেটা বল। কখন? আমি কিছুই বলিনি, মুখ থেকে এমনি বের হয়ে গিয়েছে। কই, মুখ ফুসকে তো একবারও আমাকে ভালোবাসিস বলিসনি, তো এখন মুখ ফুসকে এটা বললি কেন? সরি, ভুল হয়ে গিয়েছে, আর বলবো না। তোর সরির গোষ্ঠী কিলাই, তুই এটা বললি কেন আগে বল। নিজেকে আর সামলাতে না পেরে সুমাইয়া আমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। আরে কাঁদতেছেন কেন? তুই কথা বলবি না আমার সাথে? ঠিক আছে, কিন্তু নাকের ময়লা দিয়ে তো আমার শার্টের 12টা বাজিয়ে দিয়েছেন। ভালো করেছি। কি আর করার, যা করার করুন। আমি চুপচাপ শুয়ে এলাম, আর সুমাইয়া আমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর সুমাইয়া হঠাৎ আমার উপর থেকে নেমে উঠে চলে গেল। আমি কিছুটা অবাক হয়ে যাই ওর এমন আচরণ দেখে। বুঝলাম ও আমাকে হারাতে চায় না, তাই এভাবে কেঁদেছে। কিন্তু এটাও বুঝলাম সুমাইয়া অভিমান করেছে আমার উপরে। আল্লাহ জানে কখন ও রাগ ভাঙবে। এসব ভাবতে ভাবতে রুমে গেলাম, গিয়ে দেখি সুমাইয়া শুয়ে আছে। কিভাবে ওর রাগ ভাঙানো যায় সেটা ভাবতে লাগলাম। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো, এইটা কাজে লাগাতে হবে। ফ্রেশ হয়ে এসে বিছানা থেকে বালিশ আর চাদর নিয়ে গিয়ে সোফায় শুয়ে গেলাম। শুয়ে ঘুমানোর ভান করে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর সুমাইয়ার জুতার শব্দ পেলাম। শব্দটা আমার কাছাকাছি এসে থেমে গেল। আমি আগের মতোই ঘুমের ভ্যান ধরে শুয়ে রইলাম। কিছুক্ষণ নীরবতা বজায় রাখলাম। তারপর হঠাৎ সুমাইয়া আমার উপরে শুয়ে গেল। আমি মনে মনে সুমাইয়ের কাণ্ড থেকে হাসতে লাগলাম। হঠাৎ আমার বুকটা ভিজা মনে হলো। বুঝতে বাকি রইল না সুমাইয়া কাঁদছে। তাই অভিনয় বাদ দিয়ে সুমাইয়ের মুখটা উপরে তুললাম। তাকিয়ে দেখি সুমাইয়ের চোখ দিয়ে সমানে পানি পড়ছে। ওর চোখ দিয়ে পানি পড়া দেখে আমার কলিজাটা মোচড় দিয়ে উঠলো। কি হলো, এখন কাঁদছেন কেন? এমনি। আচ্ছা, এখন কান্না থামান আর চুপচাপ বুকে শুয়ে থাকেন। সুমাইয়া কোনো কথাই বলল না। সুমাইয়ের রাগ কিভাবে ভাঙাতে হয় তা বুঝতে পেরেছি। তাই উঠে সুমাইয়াকে কোলে নিয়ে নিলাম। তারপর সুমাইয়াকে বিছানায় শুয়ে দিলাম। কি করতেছেন আপনি?
আমি কোনো কথা না বলে সুমাইয়ার পেটে মাথা রেখে শুয়ে গেলাম। সুমাইয়াকে একটু শীতল করা দরকার, তাই সুমাইয়ের পেটে ছোট্ট একটা কিস করলাম। সুমাইয়া কারেন্টের মতো শক খেয়ে উঠলো, সারা শরীর কেঁপে উঠলো, আর সুমাইয়া ওর 2 হাত দিয়ে আমার মাথার পিছনে চুলগুলো খামছে ধরলো। তাকিয়ে দেখি সুমাইয়া চোখ বন্ধ করে ফেলেছে। আমি আর কিছু না বলে চুপচাপ শুয়ে রইলাম। সুমাইয়াকে জোরে ধরে ঘুমিয়ে গেলাম। এইভাবে অনেক দিন চলে গেল। সুমাইয়া তার ডিউটিতে ব্যস্ত হয়ে গেল, আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু যতই রাত হোক না কেন, পাগলিটা আমার বুকে মাথা না রেখে ঘুমাবে না। আজকে তাড়াতাড়ি বাসায় এসে গিয়েছি। এসে দেখি ভাবি সোফায় বসে আছে। কি হলো ভাবি, মন খারাপ নাকি? না, কেন? এমন ভাবে আছো তাই জিজ্ঞেস করলাম। এমনি। আর তোমার জন্য সুখবর আছে। কি সুখবর? তুমি বলেছিলে না সুমাইয়াদের সাথে আমাদের পরিবারের কি সম্পর্ক তা বের করতে। তুমি কি জানো? তাহলে সুমাইয়া হলো তোমার নীলা আন্টির মেয়ে। কি? নীলা আন্টি আর আঙ্কেল তো দেশের বাইরে থাকে। ওনার মেয়ের নাম তো জান্নাত। সুমাইয়ার পুরো নাম সুমাইয়া জান্নাত তানহা, তার ডাক নাম সুমাইয়া। এটা কি পেতনিটা? কি? এই যে দেখো আমার ঘাড়ের পিছনে দাগটা, এটা কে করেছে জানো? কে? সুমাইয়া। ওর সাথে একবার ছোটবেলায় ঝগড়া করেছিলাম, তখনই ও আমাকে কামড় দিয়েছিল। ভাবি আমার কথা শুনে হেসে দিয়েছিল। আসলে নীলা আন্টি হলো আমার আম্মুর বান্ধবী, আর আঙ্কেল হলো আমার আব্বুর বন্ধু। আমার জানার মতে ওনারা দেশের বাইরে থাকেন। আমি অনেক ছোট থাকতে ওনারা দেশের বাইরে পরিবার নিয়ে চলে যান। কিন্তু সুমাইয়া কিভাবে বাংলাদেশে আসলো আর পুলিশের জব করে, মাথায় আসছে না। আচ্ছা, আম্মুর কাছে গেলে সবকিছু জানতে পারবো। ভাবি আমি আসছি। মাদার তেরেসা, আসতে পারি? আয়, কিছু বলবি? তোমাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। বল, কি বলবি? আম্মু, তোমার নীলা আন্টির কথা মনে আছে? উনি কেমন আছে? আম্মু কথাটা শুনে চমকে গেল, মুখে একটা আলাদা ভাব ফুটে উঠলো। কি হলো, কথা বলছো না কেন? ওরা সবাই ভালোই আছে। ও, তা আন্টির একটা মেয়ে আছে না, ওর নাম কি জানি? তানহা। ও, আরেকটি নাম মনে হয় সুমাইয়া জান্নাত ছিল, তাই না? কিন্তু তুই এসব জিজ্ঞেস করছিস কেন? না এমনি। তার ডাক নামটা কি? আমি জানি না। তুই যা, এখন আমি ঘুমাবো। আমি যত জানি ওর ডাক নাম সুমাইয়া, তাই না? ওহ, তার মানে তুই সবকিছু জেনে গেছিস? মাদার তেরেসা, তোমরা পেতনি বিয়ে করে দিয়েছ আমাকে। এত সুন্দর মেয়েকে পেতনি বলছিস তুই? এভাবে আম্মুর সাথে অনেকক্ষণ কথা বলে রুমে আসলাম। আম্মুর সাথে কথা বলে জানতে পারলাম আন্টিরা এখন দেশের বাইরে, শুধু সুমাইয়া দেশে চলে আসছে আর এখানে পুলিশের জব করে। আর অনেক আগে থেকেই সুমাইয়া আমাকে পছন্দ করে, আর অবশেষে সবাই মিলে প্ল্যান করে আমাকে বিয়েটা দিয়েছে। এসব ভাবতে ভাবতে কখন যে সুমাইয়া চলে আসার টাইম হয়ে গেছে তা খেয়ালই করিনি। আমাকে এত বড় ধোকা দেওয়া হয়েছে, আজকে সবাইকে মজা দেখাবো। এসব ভাবছিলাম, কেউ দরজায় নক করলো। তাকিয়ে দেখি সুমাইয়া কোনো কিছু না বলে কাপড় নিয়ে চলে গেল। চেহারা দেখে বুঝতে পারলাম সুমাইয়া টেনশনে আছে, না হলে এসে আমাকে জড়িয়ে ধরতো। আমি হালকা অবাক হলাম, কারণ এমন অবস্থা দেখে। যাই হোক, এসব ভাবছিলাম তখনই সুমাইয়া বেরিয়ে আসলো। এসে একটা চিঠি টেবিলের উপর রাখলো। এটা কি বুঝতে পারতেছি না। সুমাইয়া এসে আমার কোলে শুয়ে গেল। কি হলো ম্যাডাম, মন খারাপ নাকি? না, এমনি। ওই খামে কি আছে? সুমাইয়া কিছু না বলে উঠে গিয়ে খামটা এনে আমার হাতে ধরে দিল। আমি চিঠিটা খুলে দেখলাম, দেখে হেসে দিলাম। চিঠিটা হলো ওর ট্রেনিং লেটার। 1 মাসের জন্য ওকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হবে ট্রেনিং দেওয়ার জন্য, তাই মনটা খারাপ হয়েছে। ওই, আপনার কি এই কারণে মনটা খারাপ ছিল? আরে বোকা, 1 মাসের তো ব্যাপার, এটাতে মন খারাপের কি আছে? আপনি চলেন না আমার সাথে প্লিজ। আমি গিয়ে কি করব? আর ওইখানে আমাকে যেতে দিবে নাকি? তাও ঠিক, আপনাকে ছাড়া থাকবো কিভাবে? বিয়ের আগে যেভাবে থেকেছিলেন সেভাবে? বিয়ের আগের কথা আর এখনকার ব্যাপার সম্পূর্ণ আলাদা। কেমন? বিয়ের আগে আপনাকে কখনো নিজের কাছে পাইনি, তাই তখন এতটা কষ্ট হতো না। তো এখন পেয়ে গিয়েছেন, তো কষ্ট পাওয়ার কি আছে? পেয়ে তো গেছি, কিন্তু আপনার বুকে মাথা রেখে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে, যা হাজার চাইলেও বদলাতে পারবো না। 2টা মালিশ মাথার নিচে দিয়েন, তাহলেই হবে। তাও করলাম, কিন্তু আপনার হার্টের করা শব্দটা কিভাবে শুনবো? চোখ বন্ধ করে আমার কথা মনে করবেন, তারপর আপনার হার্টে কি বলে সেই শব্দটা ফিল করবেন, তাইলে হবে। না, আপনার হার্টের শব্দটাই শুনতে হবে। তাহলে একটা কাজ করতে পারেন। কি কাজ? বালিশের নিচে একটা সাউন্ড বক্স রেখে দিয়ে হার্টবিট মিউজিক প্লে করে শুয়ে থাকবেন। কি? কই কিছু না। রাগাবেন না, একদম বলে দিলাম। ওকে। এখন চিন্তা একটাই। আবার কিসের চিন্তা? না ঘুমিয়ে কিভাবে থাকবো এতদিন? না ঘুমিয়ে থাকবেন কেন? আমার বালিশটা যদি বাসায় থাকে তাহলে আমি ঘুমাবো কিভাবে? মানে কিছু বুঝলাম না। ওরা কি বালিশ দিবে না? কথাটা শুনে সুমাইয়া রেগে লাল হয়ে গেল। আমার গাল চেপে ধরে শুয়ে দিল, তারপর আমার উপর উঠে বসলো।
ওই, আপনি কি কিছুই বোঝেন না নাকি বুঝেও না বোঝার ভান করেন? আমি আবার কি করব? চুপ, একটা কথা বলবেন না। এখন আমাকে কিস করেন, কারণ বালিশটা ছাড়া 1 মাস থাকতে হবে। তাই বালিশ সাহেব, আমি আজকে যা যা বলবো আপনি তাই তাই করবেন। ও, তার মানে এতক্ষণ আমার কথাই বলেছিলেন? গাধাটা। ও, এখন যা বলছি তাই করেন তাড়াতাড়ি। কি করতে বলেছিলেন? কিস। আমি এসব করতে পারবো না। আমি কালকে চলে যাব 1 মাসের জন্য, আর এখন আপনি না করতেছেন? আমি কোনো পেতনিকে কিস করতে পারবো না, কারণ পেতনিটা আমাকে ছোটবেলায় কামড় দিয়েছিল। সুমাইয়া কথাটা শুনে চমকে গেল। তাহলে বের করে ফেলেছেন আমি কে? দেখেন, ওই সময় কামড় দিয়েছিলাম, তাই এখন সেটার মাসুল দিতে এসেছি। তা কিভাবে মাসুল দিবেন? আপনাকে ভালোবেসে সেটার মাসুল দিব, যদি আপনি চান। আমি চাইলেও আপনি দিবেন, না চাইলেও জোর করে দিবেন, সেটা আমি জানি। হিরো। ওই, কাল সকালে তো আপনি চলে যাবেন, তা ব্যাগ গুছাচ্ছেন না কেন? চুপচাপ শুয়ে থাকেন, হার্টবিট গুলো শুনতে দেন। ও ও, কিছুক্ষণ পর হঠাৎ কেউ একজন দরজা নক করে উঠলো। তাকিয়ে দেখি ভাবি। যাক ভাবি, তাই যেভাবে ছিলাম সেভাবে শুয়ে রইলাম। সরি, ভুল সময় চলে এসেছি। আরে না, আসো। সুমাইয়া কি ঘুমিয়ে গেছে? কেন? ও, সুমাইয়াকে একটু ডাক দাও তো। কেন? আরে তোমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে, এটা ওকে জানাতে হবে, আর ব্যাগ গোছাতে হবে না তোমাদের। আমাদের মানে? ওহ সরি, তোমার বউয়ের। ডাক দাও ওরে। আমাদের মানে? আচ্ছা, আমি ওকে বলে দেবো, তুমি যাও গিয়ে আমার জন্য একটা কফি বানিয়ে নিয়ে আসো তো। আমি আমার সুমাইকে জোরে ধরে শুয়ে রইলাম। রাতে সুমাইকে নিয়ে খাওয়া দাওয়া করে প্রতিদিনের মতো শুয়ে গেলাম। সকালে চোখে পানি পড়াতে ঘুম পালিয়ে গেল। তাকে দেখি সুমাইয়া আমার থেকে আধ হাত উপরে, আর ওর ভেজা চুল থেকে পানি আমার মুখে টপ টপ করে গড়িয়ে পড়ছে। কিছুটা অবাক হলাম এত কাছে দেখে ওকে। ওই, আপনি এখানে কেন? উঠেন তাড়াতাড়ি। কেন? হানিমুনে যাব। মজা বন্ধ করে না, রেডি হয়ে গিয়েছেন? ওঠেন, আর আপনিও রেডি হয়ে নেন। কেন? আমাকে ড্রপ করে দিয়ে আসবেন মেরি জান। ওকে। ওয়াশরুম থেকে এসে দেখি খাটে কাপড় রাখা, সুমাইয়া আয়নার সামনে বসে রেডি হচ্ছে। এগুলা কেন? আমার কিছু স্যার আর কিছু সঙ্গী আসবে, আর তাদের সঙ্গে আমার হিরোকে পরিচয় করিয়ে দেব। ও ওকে। গাড়ি চালাতে লাগলাম, তখনই সুমাইয়ার একটা কল আসলো। সুমাইয়া কলটা রিসিভ করলে শুধু বলল। কলটা কেটে দিল। কি হলো, কে কল দিয়েছিল? কমিশনার। কি বলল? বলল সাথে করে কাউকে নিয়ে যেতে, আর ফ্লাইটে যাব চট্টগ্রাম। ও, তা কাকে নিয়ে যাবেন সাথে? কেন, আপনাকে নিয়ে যাব, আর এখনই নিয়ে যাব আপনাকে। আমার পাসপোর্ট আর সবকিছু তো বাসায়। সেটা আমি দেখে নিব, এখন চলেন আপাতত আপনি। চলে গেলাম এয়ারপোর্ট। ভিতরে গিয়ে টিকিট চেকিং কাউন্টার থেকে জানতে পারলাম আমরা হানিমুনে যাচ্ছি, আর যাচ্ছি মালদ্বীপে। সময়ের দিকে তাকিয়ে দেখি ও মুচকে হাসছে। কি আর করা, চুপচাপ এসে প্লেনে বসে গেলাম। কি হলো, তুমি মিথ্যা বলেছিলে কেন যে তুমি ট্রেনিং এ যাচ্ছ? ট্রেনিং? এই তো যাচ্ছি, আমার পাগলটাকে কিভাবে ভালোবাসতে হবে সেটা শিখাবো, আর এটার কোচ হলাম আমি। পাগলি? কি বললেন আপনি? কই কিছু না তো। কিছু না বলে শুধু একটা মুচকি আসলো। তারপর চলে গেলাম পাগলিটাকে নিয়ে এক অচেনা দেশে। ওই পৌঁছে একটা হোটেলে উঠলাম, সেখান থেকে সমুদ্রটা খুব কাছ থেকে দেখা যায়। ফ্রেশ হয়ে এসে বারান্দায় দাঁড়িয়ে রইলাম। তখনই কেউ পিছন থেকে জড়িয়ে ধরলো। তাকিয়ে দেখি সুমাইয়া। ফ্রেশ হওয়া শেষ। 2 দিন চলে গেল, ঘুরে ঘুরে দেখলাম শহরটাকে। বিকেলে রুমে বসে টিভি দেখছিলাম, তখনই সুমাইয়া বলে উঠলো, আচ্ছা আপনি ক্লাস কবে থেকে শুরু করবেন? কিসের ক্লাস? বউকে আপন করে নেওয়ার। না, পাগলিটাকে আর কষ্ট দিয়ে লাভ নেই। এখন ওকে ছাড়া বাঁচাই যাবে না, তাই আপন করে নেওয়াটাই ভালো। কি ভাবতেছেন এত? বলেন কবে থেকে ক্লাস শুরু করবেন? না কিছু না। আর আপনার ইচ্ছা কোচ, যেদিন থেকে ক্লাস করাতে পারেন। ও, তাহলে চলেন এখনই ক্লাস শুরু করা যাক। ক্লাস করাবেন তা ঠিক আছে, কিন্তু ম্যাডাম কোলে বসে নাকি কখনো? আপনি এগুলো বুঝবেন না, আর একটাও কথা বলবেন না। আমি যা করব আপনি শুধু সায় দিয়ে যাবেন। ওকে। তারপর সময় আস্তে আস্তে ওর মুখটা কাছে নিয়ে আসলো। আমি ভয়ে ভয়ে বলে উঠলাম, ওই আপনি কি করছেন? আপনাকে না কথা বলতে না করেছি, আর একটু কথা বললে এটা দেখেছেন? সব কথা পেটে ঢুকে গেল। আমি মূর্তির মতো বসে রইলাম। সময় আমাকে লিপকিস করতে লাগলো। প্রথমে সারা না দিলেও পরে না দিয়ে পারলাম না। তারপর আস্তে আস্তে চলে গেলাম আদিম খেলায়। কিছুক্ষণ পর সময় আমার উপরে শুয়ে শুয়ে আমাকে কিস করতে লাগলো। আচ্ছা, আপনি পিস্তল পেলেন কোথায়? ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে এটার। আর সপ্তাহখানেক পরে আমাদের সব বড় বড় স্যার আসবে এখানে একটা মিটিং করতে, তাই আমি আগেই চলে এসেছি আমার পাগলটাকে নিয়ে। ও আচ্ছা, এসব বাদ দেন, আগে এটা বলুন কেমন ক্লাস করালাম?
ভালোই, কিন্তু ভয় দেখিয়ে ক্লাস করালেন আমাকে। এর পরের বার তোমাকে পরীক্ষা দিতে হবে। কেন, এটাতে পাস হয়নি? আমার পাগলটা কখনো ফেল হতে পারে নাকি? ও, তাহলে চলেন পরীক্ষাটা দিয়ে ফেলি। ওই না না, কে শুনে কার কথা? আমি পরীক্ষা দিতে গেলাম, আপনারা দোয়া করবেন আমার জন্য। সো দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্পটা। গল্পটা আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে আপনারা কি ধরনের গল্প শুনতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি এখন আমাদের প্রেমের মায়াজাল চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।